গল্প পিঞ্জিরা। সূচনা পর্ব। লেখনীতে জান্নাত সুলতানা। আম্মা আমার বিয়ে ঠিক করেছে রিহান ভাই। সামনে শেওলা রঙের জিপগাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়ানো সুদর্শন পুরুষটা নিজের হাতে থাকা আধখাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে নিয়ে চোখ তুলে সামনে সাদা কলেজ ড্রেস গায়ে সুন্দরী রমণী মীরার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মীরার বুকের ভেতর তৎক্ষণাৎ ঝড় উঠল। সাথে সাথে মাথা নিচু করে নিল। অনেক সাহস সঞ্চয় করে কথাখানা বলে তো দিল। কিন্তু এখন কি হবে? কি বলবে রিহান ভাই? থাপ্পড় লাগাবে? মিনিট খানেক সময় পেরুনোর পরেও যখন কোনো রকম কথা সামনে দাঁড়ানো পুরুষটা বলল না, মীরা তখন ভয় ভয় আবার মাথা উঁচু করল। মাথা সামান্য উঁচু করে পুরুষটার মুখের দিকে তাকিয়ে দেখল রিহান ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার একদম শান্ত। গম্ভীর মানুষটার শান্ত দৃষ্টি মীরার মস্তিষ্কে ভারী চিন্তার প্রভাব ফেলল। মীরাকে তাকাতে দেখে রিহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, বয়স কত তোর? অতি নরম, কোমল স্বর। অথচ মীরার মনে হলো কত গম্ভীর। ভয়ে বুক ধুকপুক করল মেয়েটার। কেন জানি শুধু এই মানুষটার সামনে এলে কথা বলতে পারে না। ভয়ে গলা বারবার শুকিয়ে আসে। সারাদিন তো মুখে খই ফুটে। শুধু এই গম্ভীর পুরুষটার সামনে এলেই সব কথা হারিয়ে যায়। মীরার ভাবনার মাঝেই রিহান আবার জিজ্ঞেস করল, বলছিস না কেন? কথা বল। চাপা ধমক। মীরার রুহু কেঁপে উঠে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, 18 বছর হতে 3 মাস 3 দিন বাকি। রিহানের গম্ভীর মুখের আদল পরিবর্তন হলো মুহূর্তে। গম্ভীর মুখখানায় চমৎকার হাসি ফুটে। মীরার মুহূর্তে স্থান কাল সব ভুলে গেল। মুগ্ধ হয়ে পুরুষটার মুখের দিকে তাকিয়ে থাকে। বহুদিন পর মানুষটা গ্রামে এসেছে। অনেক দিন পর এমন সামনাসামনি দাঁড়িয়ে পুরুষটাকে দেখার সৌভাগ্য হয়েছে মীরার। গ্রামের সবচেয়ে সুনামধন্য পরিবার হচ্ছে শেখ পরিবার। যেমন তাদের ক্ষমতা তেমন তাদের নামডাক। এককালে রিহানের দাদা রমজান শেখ গ্রামের চেয়ারম্যান ছিল। যদিও এখন তাদের পরিবারের কোনো সদস্য রাজনীতিতে যুক্ত নয়। তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। সেটাই এখন তার বাবা চাচা চালাচ্ছে। গ্রামে তাদের তারপরও আলাদা একটা দাপট রয়েছে। তার কারণও অবশ্য রয়েছে। গ্রামে কেউ তাদের পরিবারের রাজনীতি না করলেও রিহানের মামা আতিক চৌধুরী ঢাকার স্থানীয়। সেখানের কোনো এক এলাকার মেয়র তিনি। রিহান ভাই সেখানে থাকে। মামার সব কিছু উনি দেখে। আতিক চৌধুরীর ডান হাত বলা চলে। প্রায়শই রিহান ভাই ঢাকা থাকে। গ্রামে খুব কম আসে। আবার কখনো কখনো হুটহাট চলে আসে। এই তো আজ 3 মাস পর এসছে। মীরার ভালো লাগে পুরুষটাকে। এক পলক দেখার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে থাকে। কিন্তু মানুষটার সামনে দাঁড়িয়ে কখনো কিছু বলার সাহস পায় না। তার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। মীরা রিহানের ফুপিমনির মেয়ে। রিহান আর মীরাদের বাড়ি খুব বেশি দূরে নয়। সম্পর্ক থাকলেও মানুষগুলো তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলে। এর কারণ মীরার বাবা মীরার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। মীরা বিশেষ কিছু জানে না। তবে দাদি মাঝে মধ্যে একটু আধটু বলে। কিন্তু পুরোটা কখনো বলে না। মীরার মা সেই সুযোগ মীরার দাদিকে দেয় না। মীরার মন খারাপ হয়, দীর্ঘশ্বাস ছাড়ে। মীরা মাথা নিচু করে কথাগুলো ভাবছিল। রিহান হঠাৎ বলে উঠল, আজ বাড়ি গিয়ে তোর মাকে বলবি। রিহান ভাই বলেছে আমার বিয়ের বয়স হয়নি এখনো। রিহানের কথায় প্রথমে হকচকালেও পর মুহূর্তে ভাবুক হয় মীরা। চিন্তার ভাঁজ পড়ে কপালে মেয়েটার। অকপট বলল, কিন্তু রিহান ভাই আমাদের পাশের বাড়ির চম্পা তো আমার সমান। ওর তো বিয়ে হয়েছে। একটা বাচ্চাও আছে। মীরার বোকাশোকা কথা শুনে রিহান দাঁতে দাঁত চেপে বলল, তোর বিয়ে করার শখ প্রচুর। একটা দেব না কানের গোড়ায়। মীরা পুরো কথা না শুনে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। রিহান ভাই নিশ্চিত বুঝে গিয়েছে বিয়ের কথাটা মীরা মিথ্যা বলেছে। মীরাকে দৌড়ে চলে যেতে দেখে রিহান ভ্যাবাচ্যাকা খেল। তবে কি ভেবে ফোঁস করে শ্বাস ছাড়ে। মাথার পেছনে এক হাত রেখে আরেক হাত কোমরে রাখে। কিছু সময় দাঁড়িয়ে থেকে জিপ গাড়িটায় বসল। সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসতেই পেছনের সিট থেকে খোঁচা মারল কাজল। ওর সাথে সাথে ইফাদও খোঁচা মেরে দুজনে একসাথে উঠল। কি মাম্মা বুকে জ্বলে। রিহান চোখ বন্ধ করে রেখেই দাঁত কটমট করল। গম্ভীর স্বরে চাপা ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে দুটোকে লাথি মেরে জিপ থেকে ফেলে দেব। কাজল ইফাত দুজনে মুখে আঙ্গুল দিয়ে বসল। রিহান চোখ বন্ধ করে বসে রইল।
কত সময় কাটলো জানা নেই। কাজল ফিসফিস করে ইফাতকে কিছু বলতে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ গম্ভীর কণ্ঠে রিহান বলল, সিগারেট দে। কাজল দ্রুত পেছনের সিট থেকে রিহানের ঠোঁটে সিগারেট রাখল। ইফাত অন্য পাশ থেকে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল সিগারেটের মাথায়। ঘটনা এত দ্রুত ঘটল রিহান কিছু বুঝে উঠতে পারে না। বিষয়টা মস্তিষ্কের কাছে সচল হতেই রিহান ক্ষেপে উঠল। দাঁত কটমট করে বলল, আমার হাত আছে। সরি ভাই। তুই রেগে আছিস তাই ভাবলা। কাজল তড়িঘড়ি করে বলতে লাগলো। রিহান পুরো কথা না শুনেই সিগারেট ফেলে দিল দূরে। জিপ গাড়ি স্টার্ট করতে করতে বলে উঠল, আমি তোদের বলেছি আমি রেগে আছি। কাজল আর কিছু বলার সাহস পায় না। ইফাত চুপ করে বসে আছে। দুজনে জানে এখন কিছু বলা মানে নিজেদের বিপদ নিজেরা হাতে পায়ে ধরে টেনে আনা। মীরার বাবা মুনতাসির ছিল মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। সে তুলনায় মীরার মা কোকেয়া ছিল জমিদারের মেয়ে। দুজনের ভালোবাসা মেনে নেয়নি কেউ। সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর দুজনকে শাসানো হয়। একটা সময় মীরার মাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা হয়। বিয়ের সব আয়োজন শেষ, বিয়ের দিন কোকেয়া বেগম পালিয়ে আসে। অতঃপর বিয়ে করে দুজন। এরপর দুই বছর দুজনের কোনো খোঁজ ছিল না। কিন্তু হঠাৎ একদিন তারা ফিরে আসে। তখন আর রমজান শেখের কিছু করার সুযোগ ছিল না। তখন তাদের কোল জুড়ে চলে এসেছিল মীরা। তারপরও কোনো যোগাযোগ ছিল না দুই পরিবারের মাঝে। রমজান শেখ কষ্ট পেয়েছিল অনেক। দুই ছেলে আর এই একমাত্র মেয়ে। মেয়েকে তিনি অনেক ভালোবাসত। মেয়ের দেওয়া আঘাত তিনি মেনে নিতে পারেনি। মেয়েকে মৃত বলে ঘোষণা করেছিল। সেদিনের পর থেকে সময় চলতে থাকে এভাবে। কিন্তু মীরা যখন 6 বছর বয়স, মীরার বাবা তখন মারা যায়। মীরার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে। রোজ গ্রাম থেকে তিনি যাতায়াত করতেন। একদিন সন্ধ্যা বেলা বাড়ি ফিরে বুকের ব্যথা জানালো। তারপর রাত গভীর হওয়ার আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘরে তখন মীরার দাদা দাদি আর মীরার মা। খবরটা খুব দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। শেখ বাড়িতে থেকে সেদিন সব রাগ অভিমান সরিয়ে রমজান শেখ আসে। এতে কোনো লাভ হয়নি। কোকেয়া বেগম বাবার সাথে কথা বললেও কখনো শেখ বাড়িতে যাননি। যত বড় অনুষ্ঠান উৎসবই হোক না কেন, স্বামী বেঁচে থাকতে যেখানে ওনার স্বামী নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়নি, সেখানে তিনি স্বামীর অনুপস্থিতিতে যেতে চান না। রমজান শেখ মেয়ের অভিমান বুঝতে পারে। কিন্তু এখন আফসোস আর দীর্ঘশ্বাস ছাড়া কোনো কিছু করার নেই। মীরা লম্বা চুলের বিনুনি দোলাতে দোলাতে বাড়িতে প্রবেশ করল। একতলা এই বাড়িটা মীরার বাবা তৈরি করেছে। বিশাল বড় নয়, তবে শান্তি পাওয়া যায় এখানে। উঠোনের এক সাইডে গোসলখানা। যদিও বাড়ির ভেতরে সুন্দর একটা বাথরুম রয়েছে, কিন্তু গ্রামের যেন এটা একটা রীতি বলা চলে। বাড়ির ভেতরে সব থাকার পরেও বাহিরে একটা গোসলখানা আর রান্নাঘর থাকবেই। গোসলখানার সাথে একটা রান্নাঘর। তার সামনে মীরার দাদি মাটির চুলা বানিয়ে দিয়েছে। মীরার মা বৃষ্টি না থাকলে বেশিরভাগ সময় এখানে রান্না করে। এই যে আজও রান্না করছে। মীরা লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে গেল। পেছনে থেকে গলা জড়িয়ে ধরে। কোকেয়া মেয়ের ছোঁয়া পেয়ে মুচকি হাসল। মীরা আহ্লাদি স্বরে ডাকল, আম্মা। কোকেয়া উত্তর দেয় না। মেয়ের মুখে এই একটা ডাক ওনার বুকের ভেতর সব আগুন নিভিয়ে দেয়। সব কষ্ট মেয়ের মুখের দিকে তাকালে ভুলে যায়। মীরা মায়ের থেকে জবাব না পেয়ে নিজ থেকে বলতে লাগলো, আম্মা জানো রিহান ভাই গ্রামে এসেছে। আজ আমার সাথে দেখা হয়েছে। কোকেয়া মেয়ের হাত গলা থেকে ছাড়িয়ে নিল। নিজে মেয়ের দিকে ফিরে বসে। মুখটা মুহূর্তে মাঝে আধার হয়ে গেল। গম্ভীর স্বরে বলে উঠল, কতবার বলেছি ওই বাড়ির কারোর সাথে কথা বলবে না। মীরার হঠাৎ মনে হলো খুশির ঠেলায় মাকে সত্যি কথা বলে দেওয়া ঠিক হয়নি। শেখ বাড়ি নিয়ে তো কিছু বললেই মা রাগ করে। মীরা মিথ্যা খুব একটা বলতে পারে না, কিন্তু আজ যেন মিথ্যা বলতে হচ্ছে সবখানে বেশি। বলে না, তুমি একটা মিথ্যা বললে সেই মিথ্যা ঢাকতে আরো হাজারটা মিথ্যা তোমার মুখ দিয়ে আপনা আপনি চলে আসবে। মীরা আমতা আমতা করে বলে, কথা বলিনি। একটু। মীরার পুরো কথা শুনল না কোকেয়া বেগম। রান্নার জন্য চিকন চিকন লাকড়ি এনে রেখেছিল চুলার কাছে। সেখান থেকে একটা চিকন ডাল নিয়ে মীরার গায়ে এলোপাথারি কয়েকটা লাগিয়ে দিল। মীরা আকস্মিক আক্রমণে কিছু বুঝে উঠতে পারে না। শরীরে চিনচিন ব্যথায় দিকবিদিক ভুলে নিচে বসে পড়ে কান্না করতে করতে
বাহিরে হইচই শব্দ, মীরার দাদি কমলা বেগম ছুটে আসে। ছেলে বউয়ের কাণ্ড দেখে হতবাক তিনি। দৌড়ে এসে নাতনিকে জড়িয়ে ধরে। ঘেমে নেয় একাকার অবস্থা মেয়েটার। শরীরে বিভিন্ন অংশ লাল হয়ে ফুলে গিয়েছে। সুন্দর শরীরে যা খুব ভয়ঙ্কর ভাবে ফুটে উঠছে। শাশুড়িকে দেখে কোকেয়া হাত থেকে লাকড়ি ফেলে দিল। কমলা বেগম রাগী চোখে তাকিয়ে ছেলে বউয়ের দিকে। তেজি কণ্ঠে বলে উঠল, কি কারণে তুমি মাইয়াডারে মারছো আমি জানবার চাই না। শুধু কইয়া দিলাম কামড়া তুমি ভালা করো নাই বউ। কমলা বেগম কথাগুলো বলতে বলতে মীরার মুখে হাত বুলায়। একমাত্র ছেলের শেষ চিহ্ন এটা। খুব আদরের শখের নাতনি। তিনি নিজেও কাঁদতে লাগলো। মীরা হেঁচকি তুলে কাঁদছে। কোকেয়া বেগম কঠিন স্বরে বলল, বেশ করেছি মেরেছি। ওকে বলে দিন আম্মা। শেখ বাড়ির আর কারোর সাথে কথা বললে এর চেয়েও খারাপ হবে ওর সাথে। সন্ধ্যায় মীরার শরীর কাঁপিয়ে জ্বর এলো। ভয় পেল কোকেয়া। মেয়ের শরীরে হাত দিয়ে চমকে উঠল। কমলা বেগম নাতনির গায়ে কাঁথা দিয়ে ডেকে রেখেছে। মীরা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। পাশের বাড়ির শাহনাজের মা এসে মীরার অবস্থা থেকে মীরার মাকে উপজেলায় হসপিটাল নিয়ে যেতে পরামর্শ দিল। কমলা বেগম নাতনির জন্য কেঁদেকুটে চোখ ফুলিয়ে ফেলেছেন। মীরার মা শাশুড়িকে জিজ্ঞেস করতেই কমলা বেগম বলল, যা করবার তাগদা করব। আমার বুবু কষ্ট পাইতাছে। কোকেয়া শাশুড়িকে মীরার পাশে বসতে বলে শাহনাজের মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ি আনতে। এখান থেকে 5 মিনিট গেলে একটা মোড় আছে, সেখানে চায়ের দোকান মুদি দোকান আছে। মানুষের আনাগোনা বেশি। গাড়িও থাকে মাঝে মধ্যে। তাই সেদিকে গেল। মোড়ে যেতেই প্রথমে নজরে আসে চিরপরিচিত সেই জিপ গাড়িটা। পাশের দোকানে তাকিয়ে দেখল চায়ের দোকানে সামনের দাঁড়িয়ে আছে রিহান। অল্প স্বল্প ঠান্ডা বাহিরে। গায়ে তার কালো একটা জ্যাকেট। তার ভেতরে কি আছে সেটা বোঝা যাচ্ছে না। তবে এক নজর দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর কাজল ইফাত দুজনে চায়ের দোকানের সামনে বেঞ্চিতে বসে আছে। হাতে 3 জনেরই চায়ের কাপ। রিহান প্রথমে কোকেয়া বেগমকে খেয়াল করেনি। কাজল খোঁচা মারতেই রিহান ঘাড় ঘুরিয়ে দেখল। অবাক হলো এত রাতে ফুপিকে এখানে দেখে। কি হয়েছে, কি কারণে এখানে এসছে বুঝতে পারে না। চিন্তিত মুখে ইফাদের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই ইফাদ চায়ের কাপ রেখে কোকেয়া বেগমের কাছে গেল। ইফাদ গিয়ে কোকেয়া বেগমকে সালাম দিল। কোকেয়া সালামের জবাব দিল তাড়াহুড়ো সহিতে। ইফাদ চিন্তিত কণ্ঠে জানতে চাইল, চাচি এত রাতে কিছু প্রয়োজন? কোকেয়া ইতস্তত বোধ করলেন। কথাটা এখন তখন যেকোনো সময় রিহানের কাছে পৌঁছবেই মীরাকে তিনি মেরেছে। আর সেটার জন্য মীরার জ্বর হয়েছে শুনলে রিহান নিশ্চয়ই ওনার সাথে একদফা চোখে চোখে যুদ্ধ করতে ছাড়বে না ছেলেটা। আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি, একটা গাড়ি দেখতে এসেছিলাম। গাড়ি? ওই মীরার একটু জ্বর এসছে। হসপিটাল নিত, ওই তো একটা গাড়ি। কোকেয়া বেগম সম্পূর্ণ কথা শেষ করার আগেই একটা গাড়ি দেখে সেটার দিকে এগিয়ে যেতে যেতে বলল। শাহনাজের মাও গেল। ইফাত তৎক্ষণাৎ এক দৌড়ে দোকানে গেল। হাঁপাতে হাঁপাতে শুধু বলল, রিহান, মীরার জ্বর হয়েছে। রিহান মুহূর্তের মাঝে হাতের কাপ ছুঁড়ে ফেলে দিল। সে কিছুটা হলেও আন্দাজ করেছিল মীরা নয়তো দাদি অসুস্থ। কিন্তু মীরার জ্বর কথাটা যেন কানে বারবার ঝংকার তুলছে। অধর কাঁপছে পুরুষটার। কোনো রকম দৌড় লাগালো উল্টো দিকে। ধূপধাপ শব্দে কোকেয়া বেগম এদিকে তাকালো। রিহানকে দৌড়ে নিজেদের বাড়ির দিকে যেতে দেখে ইফাদের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করল। কৃত্রিম আলোয় ইফাদ মুখে হাত দিয়ে কাজলকে উদ্দেশ্য করে বলল, এই কাজল, চল চল। ওরা দুজন গাড়িতে বসল। কাজল গাড়ি স্টার্ট করল। কোকেয়া বেগম আর শাহনাজের মা দ্রুত পায়ে হাঁটছে, গাড়ি পায়নি তারা। ড্রাইভার রাজি হয়নি। সারাদিন রোডে ছিল ড্রাইভার। তাই এখন সোজা বাড়ি যাবে। কোকেয়া বেগম অন্য দিকে যাচ্ছিল। তবে রিহানকে নিজের বাড়ির দিকে যেতে দেখে আর সেদিকে গেল না। কমলা বেগম মীরার মাথায় জলপট্টি দিচ্ছে। গায়ের কাপড় দিয়ে আবার একটু পরপর নিজের চোখের নাকের পানি এসে বিরক্ত করায় সেটা দিয়ে কাম সারছেন। বাড়ির গেট বন্ধ আছে। মীরা কমলা বেগমের রুমে আছে বর্তমানে। যদিও মীরার ঘুমানোর কোনো নির্দিষ্ট স্থান নেই। নিজের এক্সট্রা রুম থাকা সত্ত্বেও দাদি কিংবা মায়ের সাথে থাকে বেশিরভাগ সময়। কমলা বেগমের রুমে জানলায় গ্রিল নেই। তিনি লাগাতে বারণ করেছিল। এখান দিয়ে দক্ষিণা বাতাস আসে।
ওনার ভালো লাগে ওখানে মোটা দেওয়ালটায় বসে বাতাস খেতে। পর্দা আছে, এদিকে তেমন মানুষের চলাচল নেই। বাড়ির পেছনে দিকে জানালার কপাট আটকাতে ভুলেছে তিনি। নাতনির শোকে অল্প স্বল্প বাতাসে পর্দা দুলছে। মীরা লাগাতার বিড়বিড় করে কিছু বলছে। কমলা বেগম নাতনির গায়ে হাত ঠেকিয়ে বসে আছে। হঠাৎ গেইটে ঠাসঠুস করে শব্দ খুলে ধরফরিয়ে কেউ রুমে এসে প্রবেশ করল। ঘটনা এত দ্রুত ঘটল কমলা বেগম কিছু বুঝে ওঠার আগেই লম্বা তাগড়া বলিষ্ঠ এক পুরুষ কক্ষে দেখে চমকে উঠল। চোখে তিনি কিছুটা আবছা দেখেন। বয়স হয়েছে, তবে পুরুষটা কাছে এসে ওনার পাশে দাঁড়াতেই ওনার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, রিহান দাদু ভাই। রিহান কমলা বেগমের দিকে তাকানোর সময় পায় না, কিংবা এখন সেটা জরুরি না। তাই জিজ্ঞেস করল, কখন থেকে জ্বর ওর শরীর? বলতে বলতে মীরাকে কোলে তুলে। কমলা বেগম বুঝতে একটু বেগ পেতে হয়, তবে বাহিরে গাড়ির শব্দে তিনি বুঝতে পারে রিহান খবর পেয়ে গিয়েছে আর হসপিটাল নিয়ে যেতে এসছে মীরাকে। কমলা বেগম উত্তর দেয় না। কি বলবে? মিথ্যা। সেটা তো কিছুক্ষণের মধ্যেই রিহান ধরে ফেলবে। মেয়েটার গায়ে যে মাইরের দাগ স্পষ্ট, তাই চুপ রইল। পেছনে পেছনে দৌড়ে এলো। রিহান গাড়িতে পেছনে মীরাকে কোলে নিয়ে বসল। কাজল গাড়ি স্টার্ট দিল। মীরা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। শরীর আস্তে আস্তে শীতল হচ্ছে। রিহান মীরাকে নিজের কাঁধের উপর রেখে গায়ের জ্যাকেট খুলে মীরার গায়ের উপর রাখে। হসপিটাল পৌঁছে রিহান মীরাকে কোলে তুলে নিল আবার। সিঁড়ি বেয়ে দোতলায় গেল। হসপিটালের প্রায় সব কর্মচারী দৌড়াদৌড়ি করে যেভাবে পারে সাহায্য করল। কেবিনে নেই, বাহিরে একটা স্ট্রেচারে শোয়াল। একজন নার্স মীরার জ্বর চেক করল। 104 জ্বর। পুরো শরীর মারের দাগ দেখে রিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রিহান কটমট করে তাকালো। নার্স কি ভাবছে রিহান মীরাকে মেরেছে? রিহান হয়তো বুঝতে পারে, তাই দাঁতে দাঁত চেপে বলে উঠল, ও আমার ফুপিমনির মেয়ে। কিন্তু এভাবে কে মেরেছে ওকে? নার্স কৌতূহল নিয়ে প্রশ্ন করে। রিহান বিরক্ত হয়। আগে কখনো দেখেনি নার্সকে, হয়তো নতুন, তাই কথাটা একটু বেশি বলছে। রিহান বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলে উঠল, আপনার জানতে হবে না। ডক্টর নেই আজ, আছে একজন মেডিসিন বিশেষজ্ঞ, চলে আসবে। খবর পাঠানো হয়েছে। ডক্টর এলো। সব চেক করে বারবার রিহানের দিকে তাকালো। কিছু বলার সাহস পেল না। মীরাকে স্যালাইন দিতে হয়েছে। শরীরে ব্যথা থেকে জ্বর এসছে। ব্যথার ইনজেকশন দিয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে জানি গিয়েছে আজ পেশেন্টের জ্ঞান আর ফিরবে না। ইনজেকশনে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। মীরার মা সেই তখন থেকে বাহিরে বসে আছে। একমাত্র মেয়ে, ভালোবাসার মানুষটার অংশ, শেষ চিহ্ন। মেয়েকে রাগের প্রভাবে মারলেও রাগ পড়তেই একটুও শান্তি পায়নি। কষ্ট বুক চৌচির হয়ে আসছে। দীর্ঘ শ্বাস ছাড়ে। কি করবে? অভিমান যে বড্ড খারাপ। বাবার উপর যে বড্ড অভিমান ওনার সেই 19 বছর আগে থেকে। বাবা মা কেন সন্তানের ভালোবাসা পছন্দ ভালো লাগা মেনে নিতে পারে না? তারা নিজেদের জেদ অহংকার কেন সব সময় প্রাধান্য দেয়? কেন গুরুত্ব দেয় না সন্তানের চাওয়া পাওয়া? তাদের মানসিক শান্তির কথা কেন তারা ভাবে না? শুধু কি টাকা পয়সা সুখ মানসিক শান্তি থাকে? না, শান্তি তখন লাগে যখন মানসিক শান্তি দেওয়ার মতো একটা মানুষ থাকে। অর্থসম্পদের চেয়ে ভালোবাসা থাকাটা জরুরি। যার মুখ দেখলে শত ক্লান্তির পরেও নিজের পরিশ্রম সারাদিনের কষ্ট মুহূর্তে গায়েব হয়ে যায়। যাকে দেখলে মনে হয় তার জন্য আমি সব করতে পারবো। কিন্তু রমজান শেখ তো এসব ভাবেনি। মেয়েকে বড় ঘরে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। মেয়ের সুখ কথায় কার সাথে মেয়ে সুখী হবে সেসব ভাবেনি। জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। সেখান থেকে বাবার উপর অভিমান শুরু হয়েছে রোকেয়ার, যা আজও চলমান। যদিও তিনি মাঝে বিরতি নিয়েছিল, কিন্তু রমজান শেখ তখনও নিজের অহংকার দাম্ভিকতা নিয়ে থেকেছে। যতক্ষণে তিনি বুঝতে পারল ততক্ষণে আর কিছু করার সময় ছিল না। কোকেয়া মানে সে ভুল করেছে। সন্তান ভুল করলে বাবা মা সেটা শুধরে দেয়। ভুল করলে ক্ষমা করা যায়। তাহলে তার বাবা কেন তার ভুলটা ক্ষমা করতে পারল না? কেন তার স্বামী জীবিত থাকতে তাদের মেনে নিল না? মানল তো, কিন্তু আগে কেন মেনে নিল না? কোকেয়া কথাগুলো ভাবতে ভাবতে এতটা অন্যমনস্ক ছিল যে পাশে কেউ উপস্থিতি আছে টেরও পেল না। রিহান গম্ভীর, চোখগুলো লাল।
সামনের দিকে দৃষ্টি স্থির রেখেই জিজ্ঞেস করল, কেন মেরেছ ওকে? কোকেয়া চমকে ওঠে। পাশে তাকিয়ে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থমথম খেল। ফের দৃষ্টি সরিয়ে সামনের দেওয়ালে তাকিয়ে রইল। রিহান জানে তার ফুপিমণি কিছু বলবে না, তাই নিজে থেকে আবার বলে উঠল, আমার জন্য মেরেছ? আমি চলে যাব কাল সকালে। মেয়েকে সামলে রেখো। দ্বিতীয়বার ও স্বেচ্ছায় আমার সামনে এলে তোমায় কিন্তু আর ওর শরীরে আঘাত করার সুযোগ দেব না। শাহনাজ আপা, রিহান ভাই আসেনি। শাহনাজ মীরার ঔষধ আর প্রয়োজনীয় সব একটা পলিথিন ব্যাগে নিচ্ছে। ব্রেডের প্যাকেটটা হাতে নিয়ে মীরার দিকে ফিরে তাকালো। মেয়েটার শরীর জ্বরে একদিনে কি অবস্থা হয়েছে। ঠোঁটগুলো শুকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখটা কেমন মলিন দেখাচ্ছে। শাহনাজ এবার অনার্স ফার্স্ট ইয়ারে। মীরার বছর 2 এর বড়। শাহনাজের মা আর মীরার মায়ের মাঝে খুব ভালো বন্ডিং। কাল রাতে শাহনাজ মীরার দাদির সাথে ছিল, আর শাহনাজের মা ছিল রোকেয়ার সাথে। সকালে শাহনাজের মা বাড়ি চলে গিয়েছে, আর মীরার মা একটা কিন্ডারগার্টেনর শিক্ষক। মোটামুটি ভালোই বড় স্কুলটা। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত সময় দিতে হয়। শাহনাজ আসার পর শাহনাজকে মীরার কাছে রেখে তিনি স্কুলে গিয়েছে। মীরা তখন ঘুমে ছিল। এখন বেলা 10টা। মীরাকে কোকেয়া বেগমের কাছে স্কুলে দিয়ে শাহনাজ ভার্সিটিতে যাবে। একটা ক্লাস আছে 12:30 বাজে। শাহনাজ মীরার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিজে প্রশ্ন করল, আসার কথা? মীরার মন খারাপ হয়। তার মানে আসেনি। কিন্তু ওর যে মনে হলো ও রিহান ভাইকে দেখেছে, ছুঁয়েছে। তাহলে কি সেসব স্বপ্ন ছিল? শরীরে এখন ব্যথা ততটা নেই। জ্বর কাল শেষ রাতে সেরে গিয়েছিল। মীরা আর কিছু বলল না। মন খারাপ করে মাথাটা নিচু করে রাখে। শাহনাজ মিটমিট করে হাসে। অতঃপর আবার কাজে মনোযোগ দিল। কিছু সময় অতিবাহিত হওয়ায় পর শাহনাজ স্বাভাবিকভাবে নিজে থেকে বলল, রিহান ভাইয়া তোকে হসপিটাল এনেছে কাল সন্ধ্যায়। মীরা অন্যমনস্ক ছিল। হঠাৎ কথাটা কানে প্রবেশ করলেও মস্তিষ্ক বিষয়টা বুঝতে সময় লাগল। মীরা হঠাৎ লাফিয়ে উঠল, বিছানা ছাড়ল, মাথা চক্কর দেয়, কিন্তু সেসব পাত্তা দেয় না। উত্তেজনায় 2 লাফে শাহনাজের কাছে এসে জিজ্ঞেস করল, এখন কোথায়? বাহিরে। মীরার উচ্ছ্বসিত মুখপানে তাকিয়ে শাহনাজের খারাপ লাগল। আবেগের বয়স থেকে রিহান ভাইকে মীরা পছন্দ করে। বয়স বাড়ার সাথে সাথে আবেগ, মোহ, ভালো লাগা থেকে আস্তে আস্তে সেটা হয়তো ভালোবাসায় পরিণত হচ্ছে। মীরা যদিও মুখ ফুটে আজ অবধি শাহনাজকে কিছু বলেনি, তবে শাহনাজ মীরার কথার দরুন কিছুটা আন্দাজ করে মীরা রিহান ভাইকে ভালোবাসে। 2 পরিবারের দ্বন্দ্ব, ওর মনে সব সময় আতঙ্ক বিরাজ করে মেয়েটার। শাহনাজ বুঝতে পারে না মীরার মা কেন নিজের কষ্টটা মেয়েকে দিচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়ে শাহনাজ। মলিন স্বরে উত্তর দিল, না রে, আজ ভোরে রিহান ভাইয়া আবার ঢাকা চলে গিয়েছে। মীরার মনক্ষুণ্ণ হল। কেন রিহান ভাই তাকে না দেখে চলে গেল? কত মাস পরে এলো? কটা দিন কেন থাকলো না গ্রামে? মীরার যে ওনাকে দেখার তৃষ্ণা একটুও মিটেনি। শাহনাজ সব গুছিয়ে মীরাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সকালে মীরার মা সকল পেমেন্ট ফর্মালিটি পূরণ করে গিয়েছে, তাই কোনো ঝামেলা হলো না। নিচতলায় এসে মীরা অনেক খুশি হলো। তার 2 মামি নিচে বসে আছে, সাথে নানি। মীরাকে দেখে সবাই উঠে এগিয়ে এলো। মীরা খুশিতে সবাইকে একবার করে জড়িয়ে ধরে। নানির সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টে মায়ের নামে নালিশ করল, নানু তোমার মেয়ে অনেক মেরেছে, ব্যথা পুরো শরীরে। নীনা বেগম নাতির কথা শুনে হু হু করে কান্না করে দিল। জড়িয়ে ধরে নাতনিকে আদর করল। মেয়ের রাগ একটু বেশি, তাই বলে এভাবে মারবে মেয়েটাকে? লালচে দাগগুলো শরীরে স্পষ্ট, সাথে ফর্সা চামড়ায় বড্ড বেমানান লাগলো। আদর করে নাতনিকে সান্ত্বনা দিল। মেয়েকে বকবে জানালো, যদিও সেসব তিনি মেয়েকে দেখলে কিছুই করতে পারবে না। মেয়ের চোখের দিকে তাকাতে পারে না। এত অল্প বয়সে স্বামী মরে গেল। জোর করে মেয়ের মনটায় তারা একটু বেশি আঘাত দিয়েছে একটা সময়। দিনের পর দিন মেয়েকে স্বামীর আদেশে আটকে রাখতে হয়েছে। কিন্তু মা হয়ে মেয়ের কষ্ট চোখে দেখতে পারেনি। মেয়ের চাওয়া ভালো লাগাকে প্রাধান্য দিয়ে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল মেয়েকে। এটার জন্য অবশ্য ওনাকে কম খেসারত দিতে হয়নি। কত বকাঝকা খেয়েছে ছেলে স্বামী সবার কাছে। শুধু ছেলে বউয়েরা সাপোর্ট করেছে, তাই তিনি ততটা ভেঙ্গে পড়েনি।
হসপিটাল থেকে বেরিয়ে একটা ছোটখাটো রেস্টুরেন্টে বসলো তারা। মীরার পছন্দের কত রকম খাবার অর্ডার করে যত্ন করে মীরাকে খাইয়ে দিল। যদিও মীরা বেশি কিছু খেতে পারল না। জ্বরে মুখে খাবারের স্বাদ পেল না। গাড়ি করে এসছে সবাই। শেখ বাড়ি পর্যন্ত মীরা আর শাহনাজকে নামিয়ে দিল। বাকি পথটা শাহনাজ আর মীরা হেঁটে পৌঁছালো। কোকেয়া বেগম ক্লাসে ছিল। মীরাকে শাহনাজ অফিস কক্ষে বসিয়ে কোকেয়া বেগমকে বলে তারপর ভার্সিটিতে চলে গেল। কোকেয়া আজ 1 ঘন্টা আগে স্কুল থেকে বেরিয়ে এলো। আজ সকালে রান্না করেনি। শাশুড়িকে নাস্তা কিনে খাইয়ে স্কুল চলে এসছে। মনটা মেয়ের জন্য ছটফট করে বাড়িতে গিয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করবে। তাই আসার সময় মা মেয়ে বাজার করে বাড়ি এলো। বাড়িতে এসে দেখল কমলা বেগম চুলায় রান্না বসিয়েছে। কোকেয়া এসব দেখে একটু রেগে গেল। কমলা বেগমের হার্টের সমস্যা আছে, আগুনের কাছে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে ডক্টর। কোকেয়া শাশুড়িকে উঠিয়ে নিজে রান্না করতে বসল। কমলা বেগম ভাত আর ডাল রান্না করছে, সাথে আলু সিদ্ধ দিয়েছে। কোকেয়া বেগম সকালে কিছু খায়নি। স্কুল থেকে ফিরে রান্না করে খেতে হবে। অনেক দেরি হবে, সেই জন্য উনি আগে আগে রান্না বসিয়েছে। কমলা বেগম নাতনিকে গোসল করতে সাহায্য করল। নাতনির কাপড় ধুয়ে দিল। মীরা নিজে করতে চাইলে ধমকে ধামকি দিয়ে ঘরের ভেতর পাঠিয়ে দিল। নিজে গোসল শেষ কোকেয়া বেগমের হাতে হাতে সব গুছিয়ে নিল। কোকেয়া সব গুছিয়ে নিজে গোসল করতে গেল। মনে মনে শাশুড়ির প্রতি শ্রদ্ধা আরো দ্বিগুণ হলো। কতটা ভালোবাসে মানুষটা দুই মা মেয়েকে সেটা ভেবে চোখ ভিজে উঠে। বিকেলে 2টো নাগাদ খাবার খেলো সবাই। খাবার শেষ মীরা ঔষধ খেয়ে দাদির রুমে এসে ঘুমিয়ে পড়ল। কোকেয়া রাতের জন্য মেয়ের পছন্দ মতো বিরিয়ানি রান্না করতে ব্যস্ত হলো। মীরা মাগরিবের আজানের সময় ঘুম থেকে উঠল। কেউ ডাকেনি। ইচ্ছে মতো ঘুমিয়েছে। রুম থেকে বেরিয়ে গিয়ে মায়ের রুমে একবার উকি দিল। দাদি আর মা একসাথে নামাজ পড়ছে। মুগ্ধ হলো মীরা। কিছু সময় তাকিয়ে থেকে চট করে ঘরের ওয়াশরুমে গিয়ে অজু করে এলো। দাদির পাশে দাঁড়িয়ে নিজেও নামাজ পড়ল। কোকেয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বড্ড সরল তার মেয়েটা। মনটা একদম নরম। মেয়েটা অভিমান ব্যতীত আর কিচ্ছু করে না কখনো। রাগ কি জিনিস হয়তো জানেই না। এই যে মা তাকে এত মারল, মায়ের সাথে একটু রাগ করল না, কিংবা ক্রুদ্ধ নয়নে তাকলো পর্যন্ত না। কথাবার্তা সব ঠিক আছে, শুধু একটু অভিমান যে করেছে কোকেয়া বুঝতে পারে। এশার নামাজের আগে খাবার খেয়ে নিল সবাই। কোকেয়া মেয়ের জন্য একটা প্লেটে 1 প্লেট বিরিয়ানি ঢেকে শাশুড়ির রুমে রেখে এলো। মেয়ে আজ দিনে ঘুমিয়েছে, রাতে যে জেগে থাকবে তা তিনি নিশ্চিত। কমলা বেগম নামাজ পড়ে আর বসে থাকতে পারল না। কাল সারারাত নাতনির চিন্তায় ঘুম হয়নি। ঘুম না হলে প্রেশার বেড়ে যায়। তাই একটা ঘুমের ঔষধ খেয়ে নিল আজ। মীরা একটা চার্জার লাইট লাগিয়ে পড়তে বসল। কিছু দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মীরা টেস্টে ভালো রেজাল্ট করেছে। এখন ভালোই ফাইনালে একটা ভালো রেজাল্ট করতে পারলে হয়। কিন্তু পড়তে ইচ্ছে করছে না। মনটা বড্ড অস্থির অস্থির করছে। রিহান নামক সুদর্শন পুরুষটাকে এক পলক দেখার জন্য মনটা কেমন উতলা হচ্ছে। আনমনে বই খাতা ঘাঁটতে ঘাঁটতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতে পারল না। দাদির ঘন ঘন নিঃশ্বাসের শব্দে মীরা বুঝতে পারে দাদি গভীর ঘুমে। এই ঘুম আর রাতে ভাঙ্গা নয়। মন চাইল একটা ঘুমের ঔষধ খেয়ে দাদির মতো নাক ঢেকে ঘুমিয়ে থাকতে। জানালার পর্দা দেওয়া। মীরা কপাটি লাগাতে গেল। একটা কপাট লাগিয়ে আরেকটায় হাত রাখতেই মানুষের ফিসফিস আওয়াজ পেল। ভয় ধরল মনে। একটু উকি দিয়ে দেখল রাস্তা বরাবর আবছা আলোয় দুজন মানুষ সহ জিপগাড়িটা। স্পষ্ট নয়। মীরা থমকে গেল। অস্ফুটে স্বরে বলে উঠল, রিহান ভাইয়ের জিপগাড়ি। কাজল ভাইয়া আর ইফাত ভাইয়া। উনি কোথায়? ঠিক তক্ষুনি মীরার হাতের উপর একটা শক্ত হাতের স্পর্শ পেল। এক ঝটকায় দূরে সরে আসতেই এক লাফে বলিষ্ঠ তাগড়া পুরুষ রিহান ভাই জানালা টপকে কক্ষে প্রবেশ করল। মীরা চমকে উঠল। নিজের অজান্তেই এক হাতে নিজের মুখ চেপে ধরে। রিহান ঝড়ের বেগে এগিয়ে এসে মীরার দেহটাকে নিজের বুকে আগলে ধরল। মীরা ফুপিয়ে উঠল। রিহান ভড়কে গেল। পাশের রুমে কোকেয়া বেগম। শুনলে কেলেঙ্কারির শেষ থাকবে না। রিহান মীরাকে শান্ত হতে বলল। কিন্তু মীরা শুনল না। রিহান কি করবে এই মুহূর্তে? এই মেয়ের কান্না কি করে বন্ধ করবে? কোনো উপায়ন্তর খুঁজে পেল না।
চট করে শুধু মনে হলো মুখটা কোনো পদ্ধতি বন্ধ করা যাক। আর সেটাই করল। মীরা শুধু চুপ করে সিচুয়েশন বোঝার চেষ্টা করল। চোখগুলো বড় বড় করে চার্জার লাইটের স্বল্প আলোর মাঝে রিহান ভাইয়ের গালের খোঁচা খোঁচা দাড়ি ব্যতীত আর কিচ্ছু চোখে পড়ল না। মীরা স্তব্ধ, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অনুভূতি হলো না কোনো রকম। শুধু বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। কি হলো একটু আগে? রিহান ভাই কি করলো এটা? এটা কিস? না, লিপ কিস। শাহনাজ আপার ফোনে দেখেছে সে। একদিন একটা ইংলিশ মুভিতে এমন করে নায়ক তার নায়িকাকে চুমু খেয়েছিল। কিন্তু নায়ক নায়িকা তো দীর্ঘ সময় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে চুম্বনে আবদ্ধ ছিল। কিন্তু রিহান ভাই 5 সেকেন্ড, নাকি আরো একটু বেশি সময় ছিল? মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জা ভয় নাকি অস্বস্তি মাথা তুলে তাকাতে পারে না। রিহান নিজেও চুপ করে দাঁড়িয়ে আছে। গায়ে তার শেওলা রঙের জ্যাকেট, তার নিচে সবুজ রঙের গেঞ্জি। মাথা ভর্তি ঘন চুল, খাড়া নাক, ছোট ছোট চোখ, মোটা ভ্রু জোড়া। সেগুলো আড়াআড়ি ভাবে কুঁচকে রেখেছে। তাকিয়ে আছে মীরার দিকে। মেয়েটা কি রেগে গেল? রিহান মতিগতি বোঝার চেষ্টা করল। তবে মন বলল মেয়েটা শোকর। কোনো অনুভূতি নেই। নয়তো এত সময় চুপ থাকার মেয়ে তো সামনে দাঁড়ানো কিশোরী নয়। রিহান কিছু বলবে হুট করে নজর পড়ল টেবিলের উপর রাখা প্লেটে। ঢেকে রাখা কি আছে বুঝতে অক্ষম। মীরার দিকে একবার তাকিয়ে ভাবল এই মেয়ে কি খাবার খায়নি। রিহান গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, খাবার খেয়েছিস? মীরা মাথা নিচু রেখে শুধু ঘাড় নাড়ে, যার অর্থ খেয়েছে। রিহান ভ্রু কুঁচকে নেয়। মীরা চট করে মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে বলে উঠল, আম্মা বিরিয়ানি রেঁধেছে রিহান ভাই। আপনি বসুন না। রিহান ফোঁস করে শ্বাস ছাড়ে। কি অদ্ভুত মেয়ে। একটু আগে না লজ্জায় মাথা তুলতে পারছিল না, আর এখন? রিহান বসল না। মীরা গিয়ে বিরিয়ানির প্লেট নিয়ে এসে রিহানের সামনে দাঁড়ালো। রিহান ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জিজ্ঞেস করল, মেডিসিন নিয়েছিস? হ্যাঁ, আম্মা খাবারের পর খাইয়ে দিয়েছে। মীরা জানালো। রিহান পুরো ঘরে চোখ বুলিয়ে নেয়। টেবিলের উপর বই খুলে রাখা আছে। সেটা দেখে নিশ্চিত হলো মীরা তবে পড়তে বসেছিল। রিহান সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়। মীরার মন খারাপ হয়। রিহানের মুখ দেখে বুঝল মানুষটা ক্লান্ত। হঠাৎ মনে হলো মানুষটা সকালে ঢাকা চলে গিয়েছিল। তবে এলো কখন? এখন। যদিও এমনটাই হয়, তবে যে অনেকটা পথ জার্নি করে এসছে। নিশ্চয়ই কিছু খায়ওনি। মীরা মন খারাপ হয়। মন খারাপ করে জিজ্ঞেস করে, আপনি বিরিয়ানি খাবেন না রিহান ভাই? আমি বলেছি খাবো। রিহান ভ্রু কুঁচকে জানতে চাইল। মীরা থমথম খেল। এভাবে বলার কি আছে? ও তো নিজে থেকে জিজ্ঞেস করেছে। এত পেঁচানোর কি আছে ভেবে পেল না। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই রিহান উল্টো ঘুরে জানালার কাছে চলে গেল। তারপর জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। অবশ্য যাওয়ার আগে বলে গিয়েছে মীরা যেন দ্রুত ঘুমিয়ে পড়ে। মীরা মন খারাপ করে বিরিয়ানির প্লেট নিয়ে খাওয়ার ঘরে ফ্রিজে রেখে এলো। একটু অভিমান জমা হলো মনে। কথা বলবে না আর পুরুষটার সাথে? কিভাবে চলে গেল এমন করে? একটু তো খেতে পারতো। আর যাবে না মানুষটার সামনে। কথা বলবে না। জানলা বন্ধ করতে গিয়ে নজর পড়ে রিহান ভাইয়ের জিপ গাড়ি তখনও দাঁড়িয়ে আছে। দুজন গাড়িতে পেছনের সিটে বসা। মীরা বুঝতে পারে পেছনের দুজন ইফাদ আর কাজল ভাই। আর গাড়ির সাথে দাঁড়িয়ে আছে রিহান ভাই। হাতে কিছু মিটমিট করে জ্বলছে। মীরার মস্তিষ্ক চট করে বুঝে গেল সিগারেট খাচ্ছে রিহান ভাই। কিন্তু কেন খায় এসব? কিসের অভাব? টাকা পয়সা ধনসম্পদ, নিজের সুন্দর একটা পরিবার। মাথার উপর এখন গার্ডিয়ান হিসেবে দাদা বাবা চাচা রয়েছে। কিসের এত টেনশন ওনার? তবে কি রিহান ভাই শখ করে সিগারেট খায়? দুঃখে নয়। সিগারেটের মিটমিট আগুন এদিকে ঘুরতে দেখে মীরা ঝটপট জানালা বন্ধ করে সরে আসে। বিছানায় শুয়ে গায়ে কাঁথা টেনে নিল। চোখের কিনারে জমে থাকা জল মুছে নিয়ে বিড়বিড় করে বলল, আমি কি আসতে বলেছি আপনাকে? নাকি আমি আপনার সামনে গিয়েছি? আপনি এসছেন কেন? আর আসবেন না। আমিও যাব না। পাষাণ পুরুষ। একটু মায়া নেই মনে? মীরা দুদিন কলেজ যায়নি। আজ যাবে। সাথে যাবে কোকেয়া। মেয়ের ফাইনাল এক্সাম শুরু হতে বেশি সময় নেই।
হয়তো কিছু দিনের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হবে। পড়ালেখা নিয়ে সচেতন বেশ কোকেয়া। মেয়ে লেখা পড়া করবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, এমনটাই চায় কোকেয়া বেগম। কোকেয়া মেয়েকে কলেজ দিয়ে তারপর নিজে স্কুল গেল। অনেকটা উল্টো ফিরে আসতে হলো। তাতেও কোনো সমস্যা নেই। মেয়ের জন্য সব করতে পারবে। মীরা কলেজ যাওয়ার সময় অটোরিকশা থেকে চারপাশে নজর ঘুরিয়ে চুপি চুপি খুঁজল রিহান ভাইকে। কিন্তু কোথাও দেখতে পেল না। সেদিন রাতের পর আর দেখা যায়নি পুরুষটাকে। তবে কি চলে গিয়েছে আবার? কিন্তু শাহনাজ আপা যে বলল যায়নি। ক্লাসে একটুও মনটা বসল না মীরার। সারাক্ষণ মনের মধ্যে রিহান ভাইকে নিয়ে মাতামাতি হলো। একটা ক্লাসে অবশ্য অমনোযোগী ছিল, সেজন্য 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এতেও মীরার কোনো হেলদোল হলো না। এভাবে ক্লাস করল। কলেজ ছুটির পর মীরা গেইট দিয়ে বেরিয়ে দেখল কোকেয়া বেগম দাঁড়িয়ে আছে গেইটের বাহিরে। দূরে কাজল ভাই দাঁড়িয়ে আছে। আজ কোথাও জিপগাড়ি নেই। তবে কি সত্যি রিহান ভাই ঢাকা চলে গেল? কোকেয়া মেয়েকে নিয়ে ফুচকা দোকানে গেল। মা মেয়ে দুজন মিলে ফুচকা খেল। অতঃপর অটোরিকশা করে বাড়ি ফিরল কমলা বেগম আর কোকেয়া। দুই বউ শাশুড়ি মিলে বাড়ির পেছনে দিকে জায়গায় অনেক রকম সবজি গাছ লাগিয়ে রেখেছে। তাতে করে সবজিটা বেশি কিনতে হয় না তাদের। বিশাল বড় এই বাড়িতে খালি জায়গাগুলো কিছু না কিছু সবজি ফল প্রয়োজনীয় গাছ লাগিয়ে ভরপুর করেছে। এই যে এখন শরৎকালীন অনেক রকম সবজি গাছ লাগিয়েছে এখানে। কমলা বেগম সেগুলো ঘাস পরিষ্কার করছে। সাথে মীরা নিজেও দাদিকে সাহায্য করছে। গাছে পানি দিচ্ছে। আসরের আজান পড়েছে, অনেকটা সময় হলো। মীরা নামাজ পড়ে তবেই এসছে। কমলা বেগম হাতের কাজটা শেষ করে মীরাকে বলে বাড়ির উঠোনের দিকে গেল, অজু করে নামাজ পড়তে গেল। মীরা বালতি থেকে পানি নিয়ে মগ দিয়ে গাছে দিচ্ছে। মনটা বড্ড খারাপ। আজ 5 দিন ধরে রিহান ভাই এর কোনো দেখা নেই। আজ বৃহস্পতিবার। কাল কলেজ বন্ধ। মনে মনে অভিমান জমে আছে সেই রাতের পর থেকে। কোনো পুরুষের অধর ছোঁয়া মেয়েটার মন কেমন উতালপাতাল হয়ে আছে। এটা কেমন স্পর্শ ছিল ভেবে পায় না মেয়েটা। কেন এমন করেছিল রিহান ভাই? যদি ভালোবেসে কিছু করে থাকে তবে কেন এই কদিন একবারও এলো না? এবার যদি আসে মীরা কিছুতেই ওই লোকের সাথে কথা বলবে না। যাবেই না সামনে। তখন ভালো হবে। তখন কি ওর মতো রিহান ভাইও ছটফট করবে, অস্থির হয়ে ছুটে আসবে? পরক্ষণেই ভাবে রিহান ভাই কেন অস্থির হবে? সে কি মীরাকে ভালোবাসে? মোটেও না। এই পাষাণ পুরুষ মীরাকে কিছুতেই ভালোবাসতে পারে না। হয়তো দুই পরিবারের মাঝে মীমাংসা করার জন্য হুটহাট দেখা করে তার সাথে। মীরা। হঠাৎ শাহনাজের কণ্ঠ শুনে মীরা কিছুটা চমকে উঠে। তবে নিজেকে ধাতস্থ করে হাতের মুখ ফেলে এগিয়ে এলো শাহনাজের কাছে। শাহনাজ কেমন চারদিকে চোরের মতো উকিঝুঁকি মারছে। মীরা সেসব ধ্যান নেই। সেই দুই লাফে এগিয়ে এসে শাহনাজের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, শাহনাজ আপা, তুমি এসছো ভালো হয়েছে। মা বলেছি চাচিকে ডাকার জন্য। শাহনাজ হাসার চেষ্টা করে। মীরা ভ্রু কুঁচকে নেয়। এভাবে তাকায় কেন আপা? এমন কেন করছে? মীরা জিজ্ঞেস করল, আপা তুমি অসুস্থ? আরে না। শোন, তুই তোকে রিহান ভাইও যেতে বলেছে আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে। অপেক্ষা করছে উনি। শাহনাজের কথায় মীরা চুপ করে গেল। মুখ গম্ভীর করে নিল। একটা মন বলল মানুষটাকে এক পলক দেখার জন্য, তো আরেক মন বলছে না। অভিমান করেছিস, তুই যেতে পারবি না। মীরা ফিরে গেল বালতির কাছে। মগ হাতে নিয়ে মরিচ গাছে পানি দেয়। শাহনাজ বুঝতে পারে মীরা যাবে না। কিন্তু রিহান ভাই যা মানুষ মেরাই ফেলবে মীরা যদি আজ না যায়। শাহনাজ এগিয়ে এলো মীরার পেছনে দাঁড়িয়ে, কিছু বলার জন্য উদ্যত হতেই মীরা বলে উঠল, আমি যাব না আপা। তুমি বাড়ি যাও। ওনার সাথে যখন তখন দেখা করার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই। ওনাকে বলে দিও। মীরা কি বলেছে? এই নিয়ে রিহান 3বার এই একই প্রশ্ন শাহনাজকে করল। শাহনাজ বলতে চাইছে না। মানুষটা যা রাগী। মীরা যা বলেছে সে কথা জানতে পারলে নির্ঘাত মীরাকে মাথার উপর তুলে আছাড় দিবে। শাহনাজ তখন থেকে ভেবে যাচ্ছে কোনো একটা মিথ্যা কথা বলার। কিন্তু রিহান ভাই এর সামনে দাঁড়িয়ে মিথ্যা যেন গলা দিয়ে বের হতে চাইছে না, কিংবা সাহস হচ্ছে না। এদিকে সত্যি বললে মীরার রক্ষে নেই। রিহান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শাহনাজের দিকে।
কাজল ইফাদ ও সাথে আছে। রিহান যে নিজেকে উপরে উপরে শান্ত দেখালেও ভেতরে ভেতরের আগে ফেটে পড়ছে সেটা ভালোই বুঝতে পারছে সবাই। রিহান আবার গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, শাহনাজ বলো মীরা কি বলেছে, কেন আসেনি? শাহনাজ ঢের বুঝতে পারে কোনোভাবেই যে রিহান ভাই মীরার উত্তর না জানা পর্যন্ত তাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে বলেছে আপনার সাথে যখন তখন দেখা করার মতো কোনো সম্পর্ক আপনাদের মাঝে নেই। রিহান ঘাড় বাঁকাল কিঞ্চিত। কথাটা বুঝতে তার সেকেন্ডের মতো সময় লাগলো। তাকে ইগনোর করছে পুচকে মেয়ে। এর পরিণাম কি হতে পারে ধারণা আছে এই মেয়ের? এত বড় দুঃসাহস কাকে দেখায়? রিহান শেখকে, যার কথায় অনেক উচ্চ পদের লোকজন উঠে বসে তাকে হাত মুঠোবন্দি করে রাগে। তবে কত দিন থাকবে এভাবে লুকিয়ে? রিহান দেখে নিবে, অপেক্ষা করবে। রিহানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাজল ইফাত দুজনে এগিয়ে এলো। আমতা আমতা করে বলে, ছোট মানুষ, বাদ দে, দরদ দেখাস না, আমার ব্যাপার তো, আমাকে বুঝতে দেয়। রিহান গম্ভীর স্বরে বলে। অতঃপর হনহনিয়ে চলে গেল জিপগাড়ির দিকে। অল্প স্বল্প অন্ধকার। ইফাত দৌড়ে রিহানের পেছনে গেল। সন্ধ্যা হয়েছে অনেক আগে। অন্ধকার চারদিকে। আবছা আবছা দেখা যাচ্ছে মানুষজন। শাহনাজ তাকিয়েছিল রিহানের যাওয়ার পথে। কাজলের কাশির শব্দে হঠাৎ চমকে উঠল। মুহূর্তে চোখে মুখে ফুটে উঠল লজ্জা। অন্ধকারে নজরে আসে না কাজলের। 2 কদম এগিয়ে এসে শাহনাজের পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, সন্ধ্যা হয়েছে, বাড়ির ভেতরে যাও। শাহনাজ ঘাড় নাড়ে। পুরুষটাকে দেখলে তার মন কেমন করে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে। সামনে দেখলে লজ্জা করে, আবার ভালোও লাগে, কিন্তু সরাসরি তাকানোর সাহস পায় না। তাই তো লুকিয়ে দেখা হয় মাঝে মাঝে, দূর থেকে। শাহনাজ গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে গেল। কাজল পেছনে দাঁড়িয়ে দেখল। শাহনাজ দৃষ্টির সীমানার বাহিরে যেতেই কাজল দ্রুত পায়ে রাস্তায় গেল। রিহান ড্রাইভিং সিটে বসে আছে। হাতে তার সিগারেট জ্বলছে। ছেলেটার ছোটবেলা থেকে এত রাগ। কাজল হচ্ছে রিহানের মামাতো ভাই। ইফাদ হচ্ছে রিহানের কাকাতো ভাই। 3 জন প্রায় সমবয়সী। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে 3 জন। রিহানকে তখন থেকে দেখে আসছে। গম্ভীর আর রাগ যেন পশমের গোড়ায় গোড়ায়। কাজল এসে রিহানের পাশে বসল। আজ আর পেছনে বসল না। কাজল আসতেই রিহান হাতের সিগারেট শেষ টান দিয়ে দূরে ফেলে গাড়ি স্টার্ট করল। কিছুটা পথ গিয়ে রিহান হঠাৎ করে বলে উঠল, এভাবে কত দিন চলবে? বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করেনে। কাজল চমকে উঠল। ইফাদ কিছু বুঝতে পারে না কাকে বলছে রিহান। তবে পরবর্তী কথা শোনার জন্য আগ্রহী হলো। কাজল আমতা আমতা করে বলে, তেমন কিছু না। বিয়ে করব তো করে নে। কোনটার অভাব? ওর জন্য বিয়ে দেখছে। গ্রামের মেয়ে বুঝছিস তো। কাজল ভাবনায় বিভোর হলো। রিহানের কথার ইঙ্গিত বুঝতে পারে সে। সত্যি কথা, সে না হয় শহরে থাকে, হঠাৎ হঠাৎ গ্রামে আসে। যদিও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ব্যাপারটা গুরুত্ব দিয়েছে, কিন্তু গ্রামের মেয়েদের তো আর বেশি দিন বাবার ঘরে থাকার সৌভাগ্য হয় না। ব্যাপারটা ভাবার বিষয়। সে তো রাজনীতি কোনো দিন করবে না, এসব বুঝেও না। বাবা মেয়র হলেও তার এসবে আগ্রহ নেই। সে নিজেদের ফ্যাক্টরিতে জয়েন করবে। এটার জন্য তো বাবার সাথে যত মনোমালিন্য। মীরা রাতে দাদির রুমে ঘুমবে আজ। মীরার মনটা বড্ড ছটফট করছে। শাহনাজ আপা বলেছিল তার বলা কথাটা রিহান ভাইকে। আচ্ছা, যদি বলেও থাকে তবে কথাগুলো শোনার পর রিহান ভাই এর রিয়াকশন কেমন ছিল? পুরুষটা কি খুব বেশি রেগে গিয়েছে, নাকি হেসেছে মীরার এরূপ কথায় শুনে? কত কত প্রশ্ন মনে। মীরা জানে না রিহান ভাই কোথায় আছে বর্তমানে, ঢাকা নাকি গ্রামে। বেশি ভাবল ঢাকা। কারণ গতকাল শাহনাজ আপা যদি কথাখানি ওনার নিকট বলেই থাকে, তবে এলো না কেন কাল? বা আজও তো এলো না। মীরার মনটা খারাপ হয়। সত্যি রিহান ভাই তাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে অবশ্যই আসতো, দেখা করতে চাইতো। বুঝতে পারতো মীরার মন অভিমান করেছে। আসেনি মানে মানুষটা কিছু টের পায়নি। রোকেয়ার ডাকে মীরা খাবার ঘরে গেল। কমলা বেগম ছেলে বউয়ের সাথে খাবার ঘরে আছে। মীরা যেতেই দাদির পাশে নিচে ফ্লোরে বসে কোকেয়া ভাত বাড়ে। 3 জন খাবার খেতে বসে। খাওয়ার মাঝপথে কোকেয়া বলে উঠল,
আম্মা স্কুল থেকে কাল সব বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছে। একটা বাস যাবে, সারাদিন ঘুরবে, বিকেলে ফিরে আসবে। আগে কইলা না, তা যায় কই? মীরারের সাথে নিবা? কমলা বেগম জিজ্ঞেস করল। কোকেয়া পানি খায়। শাশুড়ি কে বলে? যাওয়ার আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ সব হয়েছে। আমি যাব না ভাবছিলাম। মীরার পরীক্ষা কিছুদিন পর, কিন্তু এতগুলা বাচ্চার দায়িত্ব, সব টিচার যেতে হবে। মীরাকে সাথে নিল, ওর কলেজ একদিন বন্ধ হবে, এমনিতেই অনেক দিন বন্ধ করেছে। সামনে পরীক্ষা, এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই। পরীক্ষা শেষ হলে আমরা তিনজন কোথাও থেকে ঘুরে আসব। মীরামায়ের কথা মন দিয়ে শুনে, কিছু বলে না। কমলা বেগম ছেলে বউয়ের মতামতের উপর কখনো দ্বিধামতো পোষণ করার সুযোগ পায় না। সুযোগ পায় না বললে ভুল হবে। কোকেয়া সব সময় এমনভাবে ডিসিশন নেয় যে ওনার ভুল মনে হয় না, ভালো মনে হয়। আর সঠিক সিদ্ধান্তই নেই কোকেয়া বেগম, এতে করে ওনার আর বেশি কিছু ভাবতে হয় না। নিজে বলে, দেখো তোমার যা ভালা মনে হয়। কোকেয়া মাথা নাড়ে। খাবার শেষ, মীরা মায়ের সাথে সাথে সব গুছিয়ে রাখল। যেহেতু সকালে উঠে রান্না করতে হয়, তাই মাকে তরকারি কাটতে সাহায্য করল। কোকেয়া বেসিনে এঁটো থালাবাটি সব মেজে নেয়। কাজ শেষ, মীরা দাদির রুমে এলো। কোকেয়া নিজের রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। মীরা রুমে এসে দেখল দাদি ঘুমিয়ে পড়েছে। ওনার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঘুমের ঔষধ খান প্রায়। দিনে যা বাড়ির মধ্যে শাকসবজি আর গাছগাছালির সেবা যত্ন করেন, রাত হলে একটু না ঘুমলে প্রেসার বাড়ে। মীরা লাইট অফ করে আসে। জানলায় পর্দা দেওয়া। মীরা সেগুলো সরিয়ে রাস্তায় তাকালো। না, কিছু দেখা যাচ্ছে না। তাই জানলা বন্ধ করে গিয়ে শুয়ে পড়ল। মীরা যেতেই রিহান রাস্তায় থাকা খড়ের আড়ালে রাখা গাড়ি স্টার্ট করে। কাজল ইফাদ অবাক হয়, তবে কিছু বলার সাহস পায় না। এভাবে দেখার কি আছে সেটাও বুঝে না। সরাসরি কথা বললেই তো হয়। কোকেয়া ভোর 5টায় উঠে নামাজ পড়ে রান্না চাপিয়েছ। সূর্যের আলো ফুটতে ফুটতে রান্না শেষ হয়ে গেল তার। মীরা নামাজ পড়ে বই নিয়ে বসে আছে ঘরে। কোকেয়া রান্না করে সব গুছিয়ে রেডি হয়ে খাবার বেড়ে শাশুড়ি আর মেয়েকে ডাকলো। তিনজন একসাথে খাবার খেলো। কোকেয়া চলে গেল 7টা বাজতে বাজতে। মীরাও রুমে গিয়ে শুয়ে রইল কিছু সময়। খাবার খেয়ে শরীরটা ক্লান্ত লাগছে। কিছু সময় শুয়ে থেকে কলেজের জন্য তৈরি হলো। কমলা বেগম উঠোনে কাজ করছিল। নাতনি রেডি হয়ে আসতে গেট তালা লাগিয়ে নাতনিকে মোড় পর্যন্ত এগিয়ে দিল। সেখান থেকে মীরা অটোরিকশা করে কলেজের উদ্দেশ্য চলে এলো। কিছুটা পথ আসার পর অটোরিকশা থেমে গেল। মীরা ড্রাইভারকে জিজ্ঞেস করল, কি হয়েছে কাকা, আপনি গাড়ি কেন থামালেন? সামনে রিহান শেখ মা। মীরা চমকে উঠল। আজ বুঝি আর রক্ষে নেই। এখন কি হবে? মানুষটা নিশ্চয়ই রেগে আছেন। মীরা নিশ্চিত তাকে সামনে পেলে তার নরম তুলতুলে গালটাকে থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দিবে। মীরা হতভম্ব ভাব কাটিয়ে মাথা উঁচু করে গাড়ির ভেতর থেকে উকি মারল। তৎক্ষণাৎ নজরে পড়ল সামনে জিপ গাড়িতে বসে আছে রিহান শেখ, চোখে কালো সানগ্লাস, গাল ভর্তি চাপাদাড়ি, তার মাঝে সিগারেট পোড়া অধর, মাথা ভর্তি ঘন কালো চুল, গায়ে ব্ল্যাক জ্যাকেট, তার নিচে হোয়াইট গেঞ্জি। উফ, এত কেন সুন্দর পুরুষটা! মীরা বারবার এই পুরুষের দিকে তাকিয়ে সব ভুলে বসে। সেটা কি এই পুরুষ বুঝতে পারে? উহু। মীরার মনের ভয় ভুলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ হাতে টান পড়তে মীরার ঘোর কাটে। নিজের হাত রিহান ভাইয়ের হাতের ভাঁজে বুঝতে সক্ষম হয়ে চমকে গেলে। ভয়ে গলা শুকিয়ে আসে। পুরুষটা স্বাভাবিক, শান্ত। কিন্তু সত্যি কি মানুষটা শান্ত? নাকি আকাশ যেমন ঝড় আসার আগে থম মেরে থাকে, তেমন কি? মীরার তাই মনে হলো এ যেন ঝড় আসার পূর্বাভাস। আমি কলেজ যাব, লেট হচ্ছে আমার। যেদিন আমায় রিহান ভাই। মীরা রিহানের হাত ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু রিহান, সে কি ছাড়ার পাত্র? উহু। রিহান শান্ত কণ্ঠে বলে উঠল, দেব না। কি করবি তুই? আম্মা জানলে আমায় মারবে। রিহান মীরার কথা শুনে ওর দিকে ফিরে তাকালো। আগের ন্যায় কণ্ঠে বলে, তোর মা জানলে তো মারবে। আমার কলেজের লেট হচ্ছে রিহান ভাই, ছাড়ুন, যেতে দিন আমায়। রিহান ফের হাঁটা ধরে। গাড়ির কাছে আসতেই আবার অভিমানী কণ্ঠে বলল। রিহান এবার চাপা কঠিন স্বরে বলে, দেব না। কি করবি তুই? তোর কলিজা কত বড় আজ আমি দেখব।
রিহান শেখকে ইগনোর করিস, আমার কথা শুনিস না, খবর পাঠানোর পরেও এলি না, বলতে বলতে গাড়িতে বসায় মীরাকে। মীরা ধস্তাধস্তি করেও কোনো রকম সুবিধা করতে পারে না। মীরা ভালোই বুঝতে পারছে রিহান এত সহজে মানবে না, তাকে এত সহজে ছাড়বে না। তাই আর কোনো কথা বলার সাহস পায় না। তার চেয়েও বড় কথা, মীরা মুখে মুখে যতই এটা সেটা বলুক, কিন্তু সত্যি তো এটাই, রিহান ভাইকে ও জমের মতো ভয় পায়। মাঝে মধ্যে ভেবে পায় না এমন একটা মানুষকে কি করে ওর মতো এমন নরম মনের মানুষ ভালোবাসতে পারে, মন দিতে পারে। কাজল ইফাত গাড়ি থেকে নেমেছে সেই কখন। রিহান গাড়ি স্টার্ট করার আগে দুজনকে উদ্দেশ্য করে বলে, কোনো সমস্যা হলে জানাবি আমায়, বাগানবাড়িতে থাকবো আমি। কোনো সমস্যা হলে জানাবি আমায়, বাগানবাড়িতে থাকবো আমি। অতঃপর রিহান গাড়ি স্টার্ট করে। এক হাতে ড্রাইভিং করে, অন্য হাতে মীরার দুই হাত নিজের মুঠোয় পুরো রাখে। মীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পাশে বসা পুরুষটার মুখের বা সাইডে। রিহান ভাই তাকে নিয়ে বাগান বাড়ি কেন যাচ্ছে? ওটা তো গ্রামের একদম শেষ প্রান্তে, আর ওই দিকটা বেশ নিরিবিলি জায়গা, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। মীরা একবার সেখানে গিয়েছিল, তখন মীরা 7-এ পড়তো রিহান ভাইয়ের বোন তিথির সাথে। তিথি আর শাহনাজ আপা একই ক্লাসে পড়ে। তখন একদিন স্কুল ফাঁকি দিয়ে তিনজনই এখানে ছিল সারাদিন। তারপর স্কুল ছুটি হওয়ার আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যাতে কেউ বুঝতে না পারে। মীরা এসব ভাবতে ভাবতে কখন যে অন্যমনস্ক হয়ে পড়েছে বুঝতে পারেনি। তাই তো তারা যে বাড়িতে চলে আসছে সেদিকেও খেয়াল নেই। গাড়ি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামতেই মীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। রিহান ফোন হাতে কাউকে কল করে, কিছু বলল। মীরার সেদিকে নজর নেই, ওর নজর তো বাড়িটার উপর। গেইটের উপর দিয়ে যে একটুখানি একতলা বাড়িটা দেখা যায় সেটাই যে কারো নজর কাড়ে। রিহান এর মধ্যে গাড়ি থেকে নেমে এসে মীরাকে নামতে সাহায্য করে। মীরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রিহান চশমাটা খুলতেই মীরার বুকের ভেতর ধক করে উঠল। রিহান ভাই রাতে ঘুমায় না, নাকি শরীর ভালো না মানুষটার? এমন কেন দেখাচ্ছে? মীরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই একজন পুরুষ এলো। বয়সটা হয়তো 50-এর ঘর ছাড়িয়েছে। মীরা ওনাকে চিনি, এই বাগান বাড়ির কেয়ারটেকার, নাম মজিবুর। উনি দেখাশোনা করে এই বাড়ির। রিহান মফিজুর এর হাতে গাড়ির চাবি দিয়ে বলে, বাড়ির ভেতর রাখুন গাড়িটা, বিকেলে চলে যাব, খাওন দাওনের ব্যবস্থা করুম আব্বা। মজিবুর মিয়া জিজ্ঞেস করে। রিহান নম্রতা সহকারে নাকচ করে দেয়, না চাচা, যা আছে আমি কিছু একটা করে ম্যানেজ করে নেব। মজিবুর মিয়া ঘাড় নাড়ে, যার অর্থ এটা হয় না তিনি কিছু করতে চান। রমজান শেখ রাগী মানুষ, বড় নাতি এসেছিল, আর তার আদর আপ্যায়ন হয়নি। জানলে 2-4টে কথা শুনিয়েই ছাড়বে। তাছাড়া তিনি নিজেও চান না রিহান খালি মুখে এ বাড়ি থেকে ফিরে যায়। যেখানে ওনার পরিবার চলে এই পরিবারের সহায়তায়। তিনি বলল, এটা হয় না আব্বা, কিছু একটা আমি সখীর মায়ের দিয়া কইরা আনি। বড় সাহেব জানবার পারলেও আমার লগে ঝামেলা করব, আমি কিছু ব্যবস্থা করি। রিহান বুঝতে পারে দাদাজানের কথাটা যে এমনিতেই বলেছে মজিবুর। তারপরও মজিবুরকে সতর্ক করে বলে, দাদাজান জানবে না, আপনি বলার প্রয়োজন নেই, আমি এখানে এসেছি। কথা বাড়ায় না রিহান আর। মীরার হাত ধরে বাড়ির ভেতর হাঁটা ধরে। বাড়িটার এক পাশে রয়েছে সুন্দর একটা পুকুর, আরেক পাশে রয়েছে বাগান আর গাড়ি রাখার জন্য জায়গা। ফুলের বাগানটা দেখলে মীরার লোভ হয়। প্রথমবার এখানে এসছে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ফুলের বাগানটা। কত রকম ফুলের গাছ। বাগানটা দেখলে বোঝা যায় এটাকে রোজ পরিচর্যা করা হয়, সেই জন্য এটার সৌন্দর্য একটুও কমে না। যত্নে যে রত্ন মিলে এই বাগান সেটার প্রমাণ। যত্ন নিলে কিছু জিনিসের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমন আবার অন্য জিনিসের ক্ষেত্রে সেটা ফিরিয়ে দেয়। রিহান মীরাকে নিয়ে একটা রুমে গেল। যথেষ্ট সুন্দর আর পরিপাটি গোছানো একটা রুম। মীরা এই রুমটায় আগে কখনো আসেনি। পুরো রুম জুড়ে ল্যাভেন্ডার কালার, পর্দা, বেডশিট, সোফার কভার, কার্পেট, দেয়াল, সব কিছু। মীরা হা করে তাকিয়ে রইল। পাশে রিহান গায়ের জ্যাকেট খুলে সোফায় রাখে। মীরা চারদিক দেখতে এতটা বিভোর যে আশেপাশে কি হচ্ছে বা কিছু সময় আগেও যে মনে ভয়টা ছিল সব ভুলে বসেছে মেয়েটা। হঠাৎ হাতে হেঁচকা টান পড়তে মীরা চমকে উঠল। রিহান বিছানায় শুয়ে ওর হাত টেনে ধরেছে।
মীরা আচমকাই এমন হওয়াতে স্থান বুঝতে সক্ষম হয় না। তবে পর মুহূর্তে মস্তিষ্ক জানান দেয় রিহান ভাইয়ের ঘনকালো চুলের মাথাটা তার কোলে। বুকের অস্বাভাবিক দ্রিমদ্রিম শব্দে মীরার মনে হলো হৃৎপিণ্ড বুঝি এক্ষুনি বেরিয়ে জমিনে ছিটকে পড়বে। রিহান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস মীরার কোমর স্পর্শ করতে মীরা ঠেলেঠুলে পুরুষটাকে সরাতে চাইল। কিন্তু সে ব্যর্থ হল। মানুষটাকে একটুও নড়াতে সক্ষম হয় না সে। সব সময় তোতাপাখির ন্যায় মুখ চলতে থাকা মীরার কথা এলো না কণ্ঠনালী দিয়ে। যৌবনে পা দেওয়ার পর এই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে সে। মীরার শরীর শিরশির করে। মৃদু কম্পন হয় শরীর জুড়ে। রিহান টের পায়। মাথা তোলে মীরার কোলের উপরে থুতনি ঠেকায়। মীরা মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। মাঝে সিথি কেটে দুই পাশে লম্বা চুলের বিনুনি গেঁথে রেখেছে মেয়েটা। গলায় একটা স্কার্ট। খাড়া চিকন নাক। ভ্রুজোড়া চিকন। চোখগুলো বড় বড়। চোখের পাপড়ি বেশ বড়। চিকন গোলাপি আভা অধর। ঠোঁটের উপরে বাদিকে একটা তিল। ব্যাস আর কি লাগে রিহান শেখের। এতেই তো ঘায়েল সে। রিহান স্বল্প আওয়াজে আদেশ করে, আমার দিকে তাকা তোতাপাখি। না, তাকাতে বলেছি। মীরা পিটপিট করে চোখ খুলে তাকায় পুরুষটার দিকে। আর অমনি ধক করে উঠল বুকের বা পাশটায়। রিহান মীরার মুখটা দুই হাতের আঁচলে নিয়ে নিচু করে কপালে চুমু খেল। মীরা ফের চোখ বন্ধ করে নেয়। রিহান ভাই এসব কেন করছে? তবে কি সে সব সময় রিহান ভাইকে নিয়ে যা ভাবে সব সত্যি? বিষয়টা ঘোলাটে। এর উত্তর তবেই সম্পূর্ণ পরিষ্কার হবে যেদিন রিহান ভাই নিজ মুখে এসবের উত্তর দিবে। মীরার বন্ধ চোখের দিকে তাকিয়ে রিহান মৃদু স্বরে বলে উঠল, ভয় নেই, কিছু করব না। শুধু একটু ঘুমবো। আজ 3 দিন ধরে ঘুমাই না আমি। এখন একটু ঘুমতে চাই। আমরা বাড়ি কখন যাব রিহান ভাই? কিছু সময় আগে রিহানের ঘুম ভেঙেছে। উঠে হালকা ফ্রেশ হয়ে কিচেনে চলে এসছে। মীরা অবাক হয়েছে, তাকে পাত্তা দিল না পুরুষটা। তার মতো আস্ত একটা মানুষ যেন মানুষটা নজরে আসেনি। যার কোলে মাথা রেখে পুরো 4.5 ঘন্টা ঘুমালো তাকেই পাত্তা দিল না। মীরার মন খারাপ হয়। একইভাবে বসে হেলান দিয়ে থেকে এখন কোমর ব্যথা করছে। যদিও সে অনেকটাই আরামায়েশ করে বসেছিল, তবুও একটা না অনেক সময় বসেছিল। মানুষটার যেন ঘুমে অসুবিধা না হয় খেয়াল রেখেছে। মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আর এখন তাকে ইগনোর করা হচ্ছে। ফোঁস করে মীরা রিহানের পেছনে পেছনে এসে উপরোক্ত প্রশ্নখানা করে। রিহান কিছু সময় চুপ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আচমকাই বলে, বিকেলে কি খাবি তুই? চা, কফি, পাস্তা, নুডলস? পরপরই একসাথে প্রশ্ন করে। মীরা এত সময় রাগ রিহান নামক পুরুষটার শান্ত কণ্ঠে চুপসে গেল। হঠাৎ পুরুষটার এমন আচরণে চিন্তার কারণ। তাই মিনমিন করে বলল, আমি বাড়ি যাব রিহান ভাই। দাদি চিন্তা করছেন হয়তো। করবে না। করবে। বিশ্বাস হচ্ছে না। ওয়েট। রিহান পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কলটা স্পিকার বাড়িয়ে মীরার সামনে ধরল। 2 বার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। ও প্রান্ত থেকে কাজল বলে উঠল, হ্যাঁ রিহান, শাহনাজ বলে এসছে আজ শাহনাজ মীরাকে নিয়ে ঘুরতে যাবে। সারাদিন ওর সাথে থাকবে। কাজলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, আর যদি শাহনাজ আপা বাড়ি চলে যায়? দাদি যদি দেখে ফেলে? কাজল হয়তো কিছুটা অবাক হয়েছে মীরার কণ্ঠ শুনে। তবে পরক্ষণেই নিজেকে সামলে বলল, ও আচ্ছা মীরা বেগম, শাহনাজ আমার সাথে আছে, বাড়ি যাবে না। কাজল মীরাকে সব সময় মীরা বলে ডাকে। মীরা চিন্তিত হয় সেক্ষেত্রে তাকে কেন বেগম বলে কাজল ভাই। তার তো এখনো বিয়ে হয়নি। তাই তো প্রতিবার প্রতিবাদী করে। আর এবারও প্রতিবারই মতো প্রতিবাদী স্বরে বলে, আমার বিয়ে হয়নি এখনো কাজল ভাই। বিয়ে করার ইচ্ছে আছে নাকি? কাজল জিজ্ঞেস করল। মীরা থমথম খেল। রিহানের দিকে কোন চোখে চাইল। মীরা কিছু বলার আগেই রিহান ফোনটা নিজের দিকে নিয়ে ফোন কানে ধরে বলল, 4টা বাজে মোড়ে উপস্থিত থাকবি। কাজলকে কিছু বলার সুযোগ না দিয়ে রিহান ফোন কেটে দিল। মীরা চুপ করে পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মানুষটা বড্ড চতুর। নিশ্চিত আগে থেকে সব ঠিক করে রেখেছে। রিহান নুডলস আর নিজের জন্য কফি করল। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে মীরাকে ডেকে বলল, আমার সাথে আয়। রিহানকে অনুসরণ করে মীরা ডাইনিংয়ে এলো।
রিহান ফিরে গিয়ে পানির বোতল আনে। মীরা চেয়ারে বসে। একটা ঘড়ি আছে দেয়ালে। মীরা সেটায় তাকিয়ে চোখ বড় বড় করে নিল। দুপুর 2টার বেশি সময় বাজে। এত সময় ঘুমিয়েছে রিহান ভাই। এই জন্যই বুঝি ওর পেটটা জ্বলছে। সেই সকাল 8টা বাজে খেয়েছে, ক্ষুধা তো লাগবে। রিহান নুডলসের বাটি সামনে রাখতেই মীরা এক পলক রিহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, আপনি খাবেন না রিহান ভাই? না। রিহান কফির মগে চুমুক দিয়ে সোজাসাপটা জবাব দেয়। মীরা নড়েচড়ে বসে। মনটা বড্ড খোসখোস করছে। একটা কথা জানতে ইচ্ছে করছে, কিন্তু কথাখানা জিজ্ঞেস করবে কিনা ভেবে পাচ্ছে না। তবে যত ভাবনা তত বেশি চিন্তা। মীরার একদম এসব পছন্দ নয়। চঞ্চল প্রকৃতির মেয়ে মীরা। অত শত ভাবাভাবির কিছু নেই। যা হবে পরে দেখা যাবে। আর চোখে রিহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি বাড়ি কবে এসছেন? আজ 5 দিন ধরে রোজ আসি। শান্ত কণ্ঠে জানালো রিহান। মীরা চমকে উঠল। কি বলে রিহান ভাই? রোজ গ্রামে আসে? এত পথ জার্নি করে? তবে যে ওর সাথে একদিন দেখা করল না। গত পরশু শুধু শাহনাজ আপাকে দিয়ে খবর পাঠালো। তবুও মীরা অভিমান করেছিল বিধায় আসেনি। এখনো অভিমান করে বলল, আমার সাথে দেখা করেননি। এই জন্য অভিমান? রিহান জিজ্ঞেস করল। মীরা মাথা নিচু করে ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। এতে আমার কিছু যায় আসে না। রিহান ঠোঁট টিপে হাসে। মীরা মাথা নিচু নজরে আসে না। হাতের চামচ টুং করে শব্দ হয়। রিহান দেখে, মেয়েটার আগে চামচ টেবিলে রেখেছে। কাচের টেবিলে শব্দ হয়। হঠাৎ মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি পাষাণ পুরুষ। চিরতা আপনি। নিমপাতার চেয়েতে তো। রিহান হঠাৎ মীরার এমন রূপ তবদা খেল। কি থেকে কি হলো বুঝতে সময় লাগলো। তবে বুঝতে সক্ষম হয়ে রয়েছয় জানায়, জানি। মীরাকে আর পায় কে? ঠাস করে চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রিহান ওর হাত টেনে ধরল। মীরা ছাড়াতে চায়, কিন্তু পারে না। রিহানের দিকে ফিরে না। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। রিহান পেছনে থেকে হাত ধরে রেখে ওর খুব নিকটে দাঁড়িয়ে মীরা অনুভব করতে পারছে নিজের ঘাড়ে রিহান ভাই এর উষ্ণ নিঃশ্বাস। মীরার চোখ বন্ধ হয়ে আসে। রিহান কি বুঝতে পারল সেটা? হয়তো। ছেড়ে দিল মীরাকে। মীরা পেছনে না তাকিয়ে এক দৌড়ে যেই রুমে এত সময় ছিল সেখানে চলে গেল। রিহান পেছনে গেল না। টেবিলের উপর থেকে নুডলসের বাটি আর নিজের কফির মগ হাতে তবেই রুমে এলো। মীরা তখন সব এই রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম হতে বেরিয়ে এসছে। রিহানকে দেখে লজ্জায় অস্বস্তি চোখ মাথ নিচু করে। ছি, একটু আগে কি সব ভাবছিল মীরা? ভাবতেই মীরার গাল লাল হয়। কান গরম হয়ে আসে। রিহান ভাই যদি জানতে পারে মীরা তাকে নিয়ে রোমাঞ্চ করার ধান্দায় ঘুরছে, কিংবা এসব কল্পনা করে, তাহলে মীরার গালে নিশ্চিত দুটো থাপ্পড় পড়বে। আমার বউ না তুই? এভাবে লজ্জা পাওয়ার কিছু নেই। তোর মতো পুচকে মেয়ের সাথে রোমাঞ্চ হবে না। হঠাৎ রিহান এমন কিছু বলবে মীরা ভাবেনি। অপ্রস্তুত হয়ে পড়ে মেয়েটা। রিহান মীরাকে ঠিক মতো ভাবতেও দিল না। তার আগেই বলে, খাবার খেয়ে রেডি হয়ে নে। রিহানের কথায় মীরার সর্বপ্রথম প্রশ্ন হলো, এখন তো 4টা বাজতে অনেক দেরি তাহলে? বলে উঠল, এখন তো সবে মাত্র 3টা বাজে রিহান ভাই। তো তোর কি এখানে আরো থাকতে ইচ্ছে করছে নাকি? রিহান গায়ে জ্যাকেট জোড়াতে জোড়াতে উল্টো প্রশ্ন করে। মীরা থমথম খায়। দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। স্কার্ফ ঠিকঠাক করে ব্যাগ কাঁধে তুলে রিহানকে অনুসরণ করে। শাহনাজ কাজলিফাদ অপেক্ষা করছিল রিহান মীরার জন্য। মীরা আসতেই শাহনাজ আর মীরা বাড়ির পথে হাঁটা ধরে। মীরা বার কয়েক পেছনে তাকায়। আসার সময় অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। রিহান মাঝপথে গাড়ি থামিয়ে মীরাকে হঠাৎ জড়িয়ে ধরে ছিল অনেক সময়। মীরা সেই থেকে ঘুরে আছে। রিহান নিজে থেকে কিছু বলেনি। মীরাও না। মীরা দৃষ্টির আড়াল হতেই কাজল বলল, নানাজান বাবার সাথে কথা বলেছে। এবার এমপি নমিনেশন তোকে দেওয়ার বন্দোবস্ত করছে। রিহান চোয়াল শক্ত করে নেয়। আজ এসব নিয়ে কথা বলতে হবে রমজান শেখের সাথে। উনি নিজের ইচ্ছে এভাবে অন্যের উপর চাপাতে কি করে পারে রিহান ভেবে পায় না। রিহান গাড়িতে বসে। কাজল ইফাদও উঠে বসে। রিহান গাড়ি স্টার্ট করে। আব্বা, গ্রামে আসো প্রতিদিন। বাড়ি আসো না। শরীরটার কি অবস্থা হয়েছে?
আল্লাহ! রিহান বাড়ি এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে। আর তখনই নজরে আসে মাকে। রেহনুমা বেগম ছেলেকে দেখে বিছানা ঠিকঠাক করা বাদ দিয়ে এগিয়ে আসতে আসতে করুণ স্বরে কথাগুলো বলে। রিহান চট করে টাওয়াল রাখে পাশের চেয়ারে। মায়ের মুখ দুই হাতে আগলে নিয়ে চুমু খায় কপালে। অতঃপর মুচকি হেসে বলে উঠল, আজ সারাদিন তোমার ছেলে বউয়ের সাথে ছিলাম আম্মু। মীরা: হ্যাঁ। কোকে আপা বাড়ি ছিল না। রেহনুমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরপরই কিছু মনে পড়তে বলে উঠল, আব্বা তোমার দাদাজান দেখা করতে বলেছে। খবর পাঠিয়েছে। রেগে আছেন মানুষটা। রমজান শেখ গম্ভীর, রাগী স্বভাবের হলেও মনটা বেশ নরম। বয়স হয়েছে, তবে এখনো বেশ শক্তপোক্ত পুরুষটা। রিহান দাদার কক্ষে এসে দরজায় দাঁড়ালো। দাদি নিনা বেগম রুমে নেই। রিহান সবাইকে লিভিং রুমে দেখে এসছে। রাত 8টা বাজে। খাওয়ার সময় হয়ে আসছে। তাই লিভিং রুমে সবাই এখন আড্ডা দিচ্ছে। দাদাজান আসবো। রমজান শেখ ইজি চেয়ারে বসে ছিল বই নিয়ে। রিহানকে দেখে বই রেখে চশমা খুলে বই সহ সেন্টার টেবিলের উপর রেখে চমৎকার হেসে বলে উঠল, আরে আমার দাদু ভাই যে, এসো এসো। রিহান ততক্ষণে রুমের ভেতরে চলে এসছে। একটা চেয়ার টেনে দাদুর এক পাশে বসলেন। জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? সে তো ভালো, কিন্তু তোমার উদাসীনতার কারণ কি দাদু ভাই? রমজান শেখ প্রথমে হাসি হাসি মুখে জানালেও পরে চিন্তিত কণ্ঠে রিহানকে প্রশ্ন করে। রিহান চুপ থাকে। রমজান শেখ নাতির গম্ভীরতা দেখে আর বেশি ঘাটল না তেমন। এড়িয়ে গেল। বলল, তোমার মামার সাথে কথা হয়েছে। তোমায় প্রার্থী তালিকায় দিতে চাচ্ছে। আমি এসব করতে চাই না দাদাজান। ব্যবসা তো এখন আমিই দেখি। রিহান নিজের মতামত প্রকাশ করে। সে নিশ্চিত দাদাজান বিষয়টা বুঝতে পারবে। তার সিদ্ধান্তকেও সম্মান করবে। রমজান শেখ কিছু সময় চুপ করে থেকে ঘাড় নেড়ে বলে, তা তো দেখবে, কিন্তু নিজে কিছু মন দিয়ে বিজনেসটা করতে চাই। তোমাদেরটা না হলে নিজেটা। রিহান এবারও আগের ন্যায় কণ্ঠে জানায়। রমজান শেখ হয়তো নাতির মনোভাব বুঝতে সক্ষম হয়। তাই সম্পূর্ণ খোলামেলা করে নিতে বিষয়টা জানতে চাইল। এটাই তোমার ফাইনাল ডিসিশন? তোমার ইচ্ছে থাকলে বলো। আমি নির্বাচনে রমজান শেখ নাতিকে সম্পূর্ণ কথা শেষ করে না দিয়ে মুচকি হেসে বলে উঠল, কখনো না। তোমার ইচ্ছেকে আমি সর্বদা সাপোর্ট করে মর্যাদা দিয়ে এসছি। এবারও দেব। রিহান দাদার কথায় মৃদু হাসল। রাগী হলেও মন বেশ নরম। আরও কিছু টুকটাক কথা বলে খাবারের জন্য ডাক পড়ায় তারা ডাইনিংয়ে এলো। শেখ পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 9 জন। ইফাদ, রিহান, রমজান শেখ ওনার স্ত্রী আর রিহানের বাবা মা সাথে ইফাদের ছোট বোন ঈশিতা সহ বাবা মা। একান্নবর্তী পরিবার তাদের। আর শেখ বাড়ির বড় 2 মেয়েকে অনেক আগেই বিয়ে দেওয়া হয়েছে। ঈশি পড়াশোনার কি অবস্থা? দিনকাল কেমন চলছে? রিহান খাবার খেতে খেতে জিজ্ঞেস করল। ঈশিতা এবার 8ম শ্রেণীতে পড়ে। ইফাত বোনের মাথায় গাঁটটা মেরে বোঝালো রিহানের প্রশ্নের উত্তর দিতে। মূলত এটা করার কারণ হচ্ছে ঈশিতা চঞ্চল প্রকৃতির মেয়ে। ভীষণ দুষ্ট। বাড়ির ছোট সদস্য হওয়ার দরুন কমবেশি সবার আদরে আদরে বাদর হয়েছে। বাড়িতে কাউকে যদি একটু ভয় পায় সেটা হচ্ছে বাবা ইব্রাহিম শেখ আর চাচাতো ভাই রিহান শেখ। ঈশিতা মিনমিন করে জানালো, ভালো ভাইয়া। এক্সাম না সামনে? এক্সাম শেষ হলে ঢাকা নিয়ে যাব। শিরশির আপুর সাথে থাকবে। রিহান যেন সুযোগ বুঝে নিজের মতামত পেশ করে দিল। সে জানে ঈশিতা গ্রামে থাকলে ডিঙ্গি পানা করেই বেরাবে। কাউকে মানে না। তাই এটাকে এখন থেকে নাগাল ধরতে হবে। ঈশিতা অবশ্য খুশি হলো। শিশির আপু খুব ভালো, এবার বাংলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে। একসাথে থাকতে পারবে ভেবেই আনন্দে আর কিছু বলল না। আর না বড়রা কেউ কিছু বলল। রিহান যে খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নিবে না সে ভরসা সবার আছে। সবাই গল্প গুজব আড্ডায় খাবার শেষ করে রাতে ঘুমতে চলে গেল। কাজল ভাই আপনার নামটা মেয়ের নাম কে রেখেছে বলুন তো? মীরার এমন প্রশ্নে কাজল সহ সবাই থমথম খেল। ইফাত ব্যতীত। সে হুহা করে হেসে উঠল। কাজল অসহায় চোখে রিহানের মুখের দিকে তাকালো। কাজলের মা কারিরা বেগম। নামটার অর্থ যেমন আনন্দিতা ঠিক মানুষটাও তেমন হাসিখুশি আনন্দে থাকে সর্বক্ষণ।
তার উপর আতিক চৌধুরী আরও শৌখিন মানুষ। স্ত্রীকে তিনি অনেক ভালোবাসা আর আদরে রেখেছে, হয়তো এখনো রাখে। কারিরা বেগমের বিয়ে হয়েছিল অল্প বয়সে। গ্রামের মেয়ে ছিলেন। তবে আতিক চৌধুরী স্ত্রীকে যথেষ্ট সময় দিয়েছে, লেখাপড়া করিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই তিনি কনসিভ করেছিলেন। তখন প্রথম সন্তান। অনুভূতি আনন্দ সব একটু বেশি। শখ করে তখন 8 মাস চলাকালীন তিনি নাম ঠিক করেছিলেন। ওনার ধারণাতে মেয়ে হওয়ার কথা, তবে হলো ছেলে। পরে এই নামই রাখা হলো। বিশেষ করে আতিক চৌধুরী স্ত্রীর ছেকে প্রাধান্য দিয়েই এই নাম রেখেছে। যদিও কাজল শুনেছে তার মা নাম পরে বদলাতে চেয়েছিলেন, তবে পরবর্তীতে সেটা আর করেনি। বড় হওয়ার পর কাজল অবশ্য প্রথম নামটা নিয়ে ট্রোলের শিকার হলেও আস্তে আস্তে সেটা একদম শূন্যের কোঠায় এসে পড়েছে। কিন্তু কাজলের এই নাম নিয়ে কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি। আজ বহুদিন পর এমন প্রশ্নের সম্মুখীন হলো কাজল। কাজল মৃদু হেসে মীরাকে কিছু বলার জন্য উদ্যত হতেই রিহান তার আগেই গম্ভীর স্বরে মীরার প্রশ্নের উত্তরে বলে, সেটা না হয় সময় মতো মামুনিকে জিজ্ঞেস করে নিস। মীরা মুখ ভেঙচি কাটে। জীবনেও পুরুষটা একটু ভালো করে কথা বলল না মীরার সাথে। মীরা দুঃখে দুঃখিত হতে আরও একটা খবর কাজল মীরাকে দিল। রিহান ঢাকা চলে যাবে আজ। আমিও থাকবো না। খুব তাড়াতাড়ি আসাও হবে না। পরীক্ষা না সামনে। মন দিয়ে পড়বে মীরা বেগম। মীরার মনটা খারাপ হয় নিমিষেই। রিহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখল রিহান উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মীরা এটা দেখে আরো খারাপ লাগে। মানুষটা আবার চলে যাবে। কবে আসবে আবার? মীরার জানতে ইচ্ছে করে, কিন্তু জিজ্ঞেস করল না। মাথা নিচু করে বলল, দেরি হচ্ছে কাজল ভাই। বাড়ি যাই। আম্মা চিন্তা করবে। কাঠফাটা রোদের মাঝে মীরা রাস্তায় উঠে হাঁটা ধরে। এত সময় তারা মোড়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রিহান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে বসে। ভালোবাসা অদ্ভুত। এটা কিভাবে কখন হয়ে যাবে যে ভালোবাসবে সে নিজেও বুঝতে পারবে না। ঠিক যেমন রিহান বুঝতে পারেনি 1 বছর আগেও না। যখন গ্রামে ছিল তখন তো একদমই নয়। ঢাকা যাওয়ার পরেই না অনুভূতি বুঝতে সক্ষম হলো। কিন্তু এটা না বুঝলেই বুঝি ভালো হতো। বোঝার পরই না বুঝতে পারলো এটার পরিণয় দেওয়া যে খুব সহজ একটা হবে না। শাহনাজের মা মাগরিবের নামাজের পর মীরাদের বাড়ি এলো। মীরা তখন দাদির সাথে দাদির রুমে। কোকেয়া নামাজ পড়ে জায়ের সাথে বাহিরে এসে বসল। আবছা অন্ধকার। শাহনাজের মা রয়েশয় কিছু সময় আলাপ করে রোকেয়ার হাবভাব বোঝার চেষ্টা করে। কোকেয়া যে বেশ ফুরফুরে মেজাজে আছে বুঝতে পেরে বলল, আমার এক চাচাতো বোনের ছেলে আছে। বিদেশ থাকে। মেয়ে খুঁজে বিয়ের জন্য। আমাদের শাহনাজের জন্য বলেছিল। কিন্তু শাহনাজের আব্বা রাজি না। সে কি কথা, ভালো ছেলে পাওয়া গেল রাজি হচ্ছে না কেন? মেয়ের বিয়ে দিতে হবে না? কোকেয়া বেগম চিন্তিত কণ্ঠে বলে। শাহনাজের মা খুব বেশি কঠিন নয়। খুব সহজ সরল মনের মানুষ। স্বামী বিদেশ, মেয়েকে নিয়ে গ্রামে, তাকে কেউ একটা খারাপ বলতে পারবে না। সবার সাথে কমবেশি মিশে। কোকেয়া জানে শাহনাজের মা হয়তো অন্য চিন্তা থেকে তার সাথে এসব বলছে। যদিও সংসারের খুঁটিনাটি সব বিষয় তিনি রোকেয়ার সাথে শেয়ার করে। শাহনাজের মা বলল, যাকগে, তিনি রাজি না হলে আমি আর কি করব? তা বলছিলাম, আমাদের মীরা তো দেখতে দেখতে বড় হয়ে গেল। বিয়ে টিয়ে ধরবা? তাহলে আমি আমার আপার সাথে কথা বলবো। মীরা এদিকে আসছিল। কারেন্ট নেই। ঘরে চার্জার লাইট জ্বলছে। মানুষ দেখা যাচ্ছে না। মীরা শাহনাজের মায়ের কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। মায়ের উত্তর কি হবে ভেবেই মীরার গলা শুকিয়ে আসে। তড়িৎ রিহান ভাইয়ের কথা মনে পড়ল। দূর দূর বুক নিয়ে মায়ের উত্তর শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে দরজার পাশে গাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীরার সামনে পরীক্ষা। কোকেয়া অকপট জানায়, কোনো ভাবনা চিন্তা নেই। মীরা নিশ্চিত হয় না। যদি রাজি হয়ে যায় তার মা। এমন নয় সে সুন্দরী নয়, তাকে পাত্র কিংবা মানুষজন দেখলে পছন্দ হবে না। সে সুন্দরী। যথেষ্ট সুন্দরী। লম্বা, চেহারা, বডি ফিটনেস সব ভালো। যে কারোর নজরে পড়ার মতো সুন্দরী। তার মা রাজি হয়ে গেল। মীরার চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। হাত চলাচ্ছে। শাহনাজের মা ফের বলে উঠল, এক্ষুনি দিতে হবে নাকি? ছেলে দেশে আসতে আরো মাস 3-1 লাগবে। তুমি শুধু বলো। আগে আগে সব ঠিক করে রাখবো। তোর মা রাজি হয়েছে।
মীরা হাঁটতে হাঁটতে জবাব দেয়, না। কি বলল? শাহনাজ ফের কৌতূহল নিয়ে জানতে চাইল। মীরা দাঁড়িয়ে গেল এ পর্যায়ে। আশপাশে তাকিয়ে মানুষ আছে কি না পর্যবেক্ষণ করে নিল। এখানে তেমন মানুষ নেই। গ্রামে এদিকে তেমন বাড়ি নেই। পিছলা রাস্তার এক পাশ দিয়ে ছোটখাটো একটা খাল বয়ে গিয়েছে। আরেক পাশ দিয়ে ধানক্ষেত। ধানক্ষেতে দূরে অবশ্য এক দুইজন মানুষজন দেখা যাচ্ছে। তবে তাদের এদিকে খেয়াল নেই। মীরা গায়ের ওড়নাটা নিজের মায়ের মতো করে বড় একখানা ঘোমটা টানল। ঠোঁটের কোণে হাসি হাসি ভাব নিয়ে কোকেয়া বেগমকে অনুকরণ করে বলে উঠল, না ভাবি, আমার মীরাকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা এখন নেই। আমার মেয়ে লেখাপড়া করবে, এটা বলেছে। শেষের কথাটা বলতে গিয়ে ঠিক কোকেয়া বেগমের মতো মুখটা গম্ভীর করে নিল। শাহনাজ উত্তরের চেয়ে মীরার কথা বলার স্টাইল দেখে ফিক করে হেসে দিল। মীরা ঠোঁট এলিয়ে নিজেও হাসে। শাহনাজ হাসি হঠাৎ থামিয়ে মীরার গাল টেনে দিয়ে বলল, বেঁচে গেলি। মায়ের ওই বোনের ছেলে বাবার সাথে কাজ করে। বাবার থেকে একটু উপরের লেভেলের। ব্যবহার ভালো না। তাছাড়া বিদেশ যাওয়ার পর খারাপ হয়ে গিয়েছে। যাকে সেসব জেনে আমার কাজ নেই। মীরা হঠাৎ কিছু মনে পড়ে মন খারাপ হয়। শাহনাজ মীরার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারল হয়তো। বলল, টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল। তার রেজাল্ট কবে আসবে? পরশু দিয়ে দিয়েছে আপা। রেজাল্ট ভালো আসেনি। মীরার মুখ উত্তর দিতে হলো না। শাহনাজ মীরার মুখ দেখে বুঝে নিল। এক হাত হালকা করে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস। মন দিয়ে পড়। ফাইনালে ভালো হবে ইনশাআল্লাহ। কি করে? মনটা কিছুতেই পোড়ায় দিতে পারছি না। আজ ৪৫ দিন হয়ে গেল। রিহান ভাই গ্রামে আসে না। কোনো খবর নেই মানুষটার। ঠিক আছে কিনা কে জানে। শাহনাজ প্রায় অনেক দিন পর বাড়ি এসছে। মামাবাড়ি ছিল এতদিন। মাঝে অবশ্য গ্রামে এসেছিল। তবে মীরাদের বাড়ি যাওয়ার সুযোগ পায়নি। গতকাল বাড়ি ফিরেছে। আর আজ সকাল থেকে দুজন একে অপরের সাথে এতদিন জমা সব কথা উগরে দিচ্ছে। দুপুরে খাবার শাহনাজ মীরার সাথে খেয়েছে। প্রায় সময় এমন হয়। এরপর পরন্ত বিকেল দুজন হাঁটতে বেরিয়েছে। এখনো গোধূলি শুরু হয়নি। শাহনাজ মীরার মন ভালো করার জন্য উপায় খুঁজে পেয়েও গেল। তবে বুঝতেই পারে না ভালো করতে গিয়ে দ্বিগুণ খারাপ করে দিবে। বলল, বাণিজ্য মেলা বসেছে কলেজের পাশে বড় মাঠটায়। কাল আসার সময় দেখলাম অনেক কিছু আছে। যাবি? আজ ১ সপ্তাহ হয় মেলা বসেছে। কোকেয়া একদিনও মেয়েকে নিয়ে যায়নি। মীরার ইচ্ছে থাকলে মাকে বলার সাহস পায় না। দাদির শরীরটা ইদানিং ভালো যায় না। ডক্টরের কাছে নিয়ে যাবে। সেই জন্য টাকা জমাচ্ছে কোকেয়া। মীরা চায় না এখন আবার কোনো ফাউল খরচ হয়। আর মায়ের উপর চাপ পড়ে। মন খারাপ হতে গিয়েও মায়ের কষ্টের কথা মনে পড়ে মন খারাপ হয় না। মন শক্ত করে। লেখাপড়া করে মায়ের পাশে দাঁড়াতে হবে। মায়ের এত পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে ভালো একটা চাকরি নিতে হবে। সায়েন্স থেকে পড়লেও ডক্টর কিংবা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেও তো অনেক টাকার প্রয়োজন। তাই সব দিক বিবেচনা করে যে করেই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। মীরাকে চুপ করে থাকতে দেখে শাহনাজ হয়তো কিছুটা বুঝতে পারে মীরার এমন নীরবতার কারণ। তাই এ বিষয়ে আর কোনো কথা বলে না। কথা ঘুরিয়ে বলল, মীরা চল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মীরাও ঘাড় নেড়ে উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটে। সরু রাস্তা। রাস্তার দুই পাশে গাছ। অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছে ধরণীতে। পরিবেশ মন মুগ্ধকর। শাহনাজ কথা বলছে। মীরাও সাথে তাল মেলাচ্ছে, হাসছে। এদিকে দূর থেকে ধেয়ে আসা চিরপরিচিত জিপগাড়িটা কারোর নজরে এলো না। হঠাৎ যখন গাড়ির শব্দে দুজন সামনে তাকালো তখন গাড়িটা ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো। মীরা ভয়ে চোখ বন্ধ করে শাহনাজের হাত খামচে ধরে। শাহনাজ প্রথমে ভয় পেলেও গাড়িটা দেখে ভয় কেটে যায়। মীরার হাত ধরে বলে উঠল, মীরা সামনে দেখ। মীরা ততক্ষণে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে সামনে গাড়িটা দেখে বিস্ময় অস্ফুটে স্বরে বলে উঠল, রিহান ভাই। কাজল গাড়ি থেকে লাফিয়ে নামে। গায়ে জড়ানো শার্টের ৩টা বোতাম খোলা থাকায় শার্টের এক পাশ উড়ে। সুন্দর বুকখানায় কালো লোমশ উকিঝুঁকি মারে। সিল্কি চুল এলোমেলো হয়। কপাল পেরিয়ে ভ্রু স্পর্শ করে। চিকন ভ্রুজোড়ার নিচে চোখগুলো যেন আনন্দ ভরে আছে।
চাপদারির ফাঁকে ঠোঁটে গুলো হাসির রেখা ঝুলছে। সেগুলো নেড়ে কাজল মীরার সাথে কথা বলতেই শাহনাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কেমন আছো মীরা বেগম? মীরা গাড়ির দিকে তাকিয়েছিল। রিহান ভাইকে দেখার চেষ্টা করছিল। তার মধ্যে হঠাৎ কাজলের প্রশ্নে চমকে উঠে অপ্রস্তুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে এখন। মীরার ভ্রু কুঁচকে আসে। কাজল শাহনাজের দিকে তাকিয়েছিল। মীরা দৃষ্টি অনুসরণ করতেই শাহনাজের লজ্জা মাখা মুখ দেখে ভ্যাবাচ্যাকা খায়। ফের ঘাড় ঘুরিয়ে কাজলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই থমকে গেল। ডাগর ডাগর আঁখি জোড়া দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রিহান ভাই এর দিকে। দৃষ্টি আটকে যায় মীরার এই পুরুষটাকে দেখলে। কথা ভুলে যায়। বুক ধুকপুক করে। কত সুন্দর মানুষটা। কতটা নজরকাড়া তার চলাফেরা। মীরার এই পুরুষটাকে দেখার বিতৃষ্ণা কোনো দিন আসবে না। বিড়বিড় করে বলেও ফেলে, আপনাকে দেখার বিতৃষ্ণা আমার কোনো দিন জন্মাবে না। রিহান এসে ঠিক কাজলের পাশে মীরার বরাবর দাঁড়ালো। গায়ে সাদা শার্ট, চোখে কালো রঙের একটা সানগ্লাস, যেটা আপাতত রিহান চোখ থেকে খুলে শার্টের বুক বরাবর বোতামে আটকে রাখল। মীরা দৃষ্টি সরিয়ে গাড়ির দিকে একবার উকি দিয়ে দেখে নিল। গাড়ির সিটে কুচকুচে কালো একটা ব্লেজার। মীরার মস্তিষ্ক তখন প্রশ্ন এলো, রিহান ভাই কি তাদের বিশাল বড় অফিসে যায়? আজ পায়ে কালো কুচকুকে শু, সব সময় লোফার পায়ে থাকে। শার্ট বা গেঞ্জি যেটাই পরে সেটার উপর থাকে জ্যাকেট। কিন্তু আজ সব পরিবর্তন। তবে কি ঈশিতা যা বলেছে সব সত্যি? রিহান ভাই এখন অফিস করে? কত প্রশ্ন, কিন্তু উত্তর জানা হয়েও যেন অজানা। ডিঙ্গি মেয়েদের মতো এমন টি করে পুরো গ্রাম ঘুরে বেড়ানোর কথা তোর মা জানে? রিহানের গম্ভীর কণ্ঠে মীরা থমথম খেল। সত্যি কোকেয়া বেগম জানে না ওরা এখানে এসছে? বলেছে বিকেলটা শাহনাজ আপাদের বাড়িতে থাকবে। তবে সেটা কথা নয়। কথা হচ্ছে রিহান ভাই ওকে ডিঙ্গি মেয়ে কেন বলল? সে কি সারাক্ষণ টি করে পুরো গ্রাম ঘুরে বেড়ায়? মোটেও না। তবে কেন রিহান ভাই এমন একটা অপবাদ দিল তাকে? মীরা প্রতিবাদ করে, বলল, আমি মোটেও পুরো গ্রাম ঘুরে বেড়াই না। আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি। রিহান বিরক্তিকর চাহনিতে দেখে মীরাকে। কাজলের দিকে তাকিয়ে বলে, গাড়িতে বসো। সামনে। কাজল প্রশ্ন করে। রিহান শাহনাজের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, দুজনেই। কাজল শাহনাজকে ইশারায় গাড়িতে বসতে বলে। শাহনাজ আর চোখে মীরার দিকে তাকালো। সংকোচ নিয়ে প্রশ্ন করে, কোথা যাব আমরা? বেশি দূরে না, আশেপাশে কোথাও। সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে দেব। কাজল আশ্বস্ত করে। শাহনাজ পেছনে বসে। কাজল সামনে বসল। রিহান ড্রাইভিং সিটে বসে। মীরা দাঁড়িয়ে থাকে। রিহান এটা দেখে গম্ভীর কণ্ঠে বলল, এখনই কি তোকে বসার জন্য নিমন্ত্রণ পত্র দিতে হবে? নাকি কোলে তুলে গাড়িতে বসাতে হবে? ঔষধ রোগের সময় খেলে অমৃত, রোগ সেরে গেলে সেটা খেলে তা হয় শরীরে এর জন্য বিষ। জীবনে একটা সময় চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়। আমাদের কাছেই থাকে জিনিসগুলো, কিন্তু সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ হওয়া ভালো তখন। মীরা কি কিছু বুঝতে পারল রিহান ভাই এর গভীর কথার মানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। মীরা চুপ করে আছে। রিহান দীর্ঘশ্বাস ছাড়ে। সে তো ভেবেছে সে দূরে থাকলে হয়তো মীরার ভালো হবে। কিন্তু না। এই কদিনে যা বোঝা গিয়েছে সেটা হচ্ছে লুকিয়ে কিংবা দূরে থেকে নয়। সরাসরি মীরাকে বুঝিয়ে বললেই মীরা বুঝবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মীরা। বাবা ছাড়া দুনিয়া বড্ড কঠিন। তার উপর একটা ভাই পর্যন্ত নেই। রোকেয়ার এত পরিশ্রম সব এই মীরার জন্য। মীরা নিজেও জানে সেটা। কিন্তু মেয়েটা নিজের অনুভূতির কাছে গিয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। রিহান টেস্টের রেজাল্ট দেখেছে। আর আজ অফিস শেষ, সেই জন্যই গ্রামে ছুটে আসা। রিহান টক্ত শ্বাস ফেলে বলে উঠল, মীরা, লিসেন মীরা, লুক অ্যাট মি। আমাকে দেখে। কথা দিচ্ছি আমি শুধু তোমার থাকব। কিন্তু সেটা যদি তুমি চাও সত্যি হয় তবে তোমাকে আমার কথা মানতে হবে। রিহানের হঠাৎ এমন কথায় মীরার চোখ কপালে উঠে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে রিহান নামক সুদর্শন পুরুষটার মুখের দিকে, যে আপাতত এলোমেলো, বিধ্বস্ত, ক্লান্ত। কিন্তু এতেও পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে। রিহান আবার বলল, লিসেন মীরা, ফুপিমণি অনেক কষ্ট করছে।
তুমি দেখছো তো, তোমার জন্য সব। মীরা যেন ঘরে আছে। এত বড় ঝটকা মস্তিষ্ক নিতে পারলেও মন যেন মানতে পারছে না কিংবা বিশ্বাস করতে চাইছে না। রিহান এবার আরো একটু এগিয়ে বসল, ঘনিষ্ঠ করল মেয়েটাকে নিজের সাথে। মীরা চমকে উঠল, আশেপাশে তাকালো। না, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রিহান গাড়ির ভেতর জ্বলতে থাকা লাইটও অফ করে। এবার পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেল। আবছা দেখা যাচ্ছে সামনের পুরুষটাকে। মীরার বুক ধুকপুক করে, বলে, আমি এখন থেকে ভালো করে পড়ব রিহান ভাই। কিন্তু মেয়েটা থামে। রিহান ভ্রু কুঁচকে নেয়। অস্থির সে। কিছুতেই চায় না তার অবহেলায় তাকে ভালোবাসার অপরাধে মেয়েটার কোনো ক্ষতি হয়। কণ্ঠে অস্থিরতা এনে জিজ্ঞেস করল, কিন্তু কি? বলো। মীরার রিহান ভাইয়ের কথা যেন সব স্বপ্ন মনে হচ্ছে। তুমি করে বলছে মানুষটা তাকে। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। জানতে চাইল, আপনি সত্যি বলছেন? রিহান হতভম্ব। কি বলে মেয়েটা তাকে বিশ্বাস করছে না, নাকি নিজের কাছে নিজেই শিওর হতে চাইছে? রিহান দুই অধর বিন্দুর ন্যায় গুলো করে নিঃশ্বাস ছাড়ে। তার আচমকাই মনে হলো গরম প্রচুর। শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে। মুখের সামনে এক জোড়া ডাগর ডাগর আঁখি আর চিকন সরু নাক, তার নিচের অধর জোড়া চোখের সামনে খুব নিকটে আছে। এটা দেখে মনে পড়ল গরম লাগার উৎস যে সে সাথে নিয়ে বসে আছে। গরম লাগারই কথা, এটা অস্বাভাবিক কিছু নয়। রিহান মীরাকে আলগোছে ছেড়ে দিল। মীরা নড়েচড়ে নিজের নির্দিষ্ট স্থানে বসল। রিহান স্টেয়ারিংয়ে দুই হাত রাখে। সামনে আবছা আলোয় দূরে থাকা শাহনাজ কাজলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রমাণ চাই? মীরা হ্যাঁ না কিছু বলল না। শুধু রিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল ভাবলেশহীন ভাবে। রিহান নিজের শার্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। অন্ধকারে মীরা সেটা দেখল। হয়তো খয়েরি রঙের হবে। তবে পর্যাপ্ত আলো না থাকায় সেটা কালো হয়ে চোখে ধরা দিল। রিহান বক্সটা খুলে মীরার সামনে ধরল। চিকচিক করে কিছু জ্বলজ্বল করছে। রিহান সেটা হাতে নিতে লম্বা হয়ে মীরার সামনে ঝুলে পড়ে। মীরা অবাক হলো। দেখে মনে হচ্ছে বেশ দামি একটা অলংকার। মীরা বুঝতে পারছে না রিহান ভাই এটা কেন বের করেছে এখন। রিহান বক্স রেখে মীরাকে টেনে সামান্য ঘুরিয়ে বসাল। ওড়না সরিয়ে গলায় চেইনটা পরিয়ে দিল। মীরা পাথর ন্যায় শক্ত হয়ে খিচে চোখ বন্ধ করে বসে রইল। মিনিট সময় ব্যবধানে কি হলো বিষয়টা বুঝতে পেরে অনুভব করল রিহান ভাই তার মাথায় ফের ওড়না তুলে দিচ্ছে। মীরা ঘাড় ফিরিয়ে রিহানের দিকে তাকানোর আগেই রিহান বাধা দিল। বলল, উহু, তাকাস না। এটা আমার কথা রাখার প্রথম চিহ্ন। দ্বিতীয় চিহ্ন সেটা 2 বছর পর। 2 বছর পর পর আমাদের কোম্পানিতে আজকের তারিখে তারিখে একটা সার্কুলার দেওয়া হবে। আর সেটার মধ্যে পেয়ে যাবি। তাই বলে এটা ভাবিস না কোম্পানি আমার বলে চাকরিটা তোকে এমন দেওয়া হবে। এমনটা ভাবলে বোকামি বই আর কিছু না। নিজের যোগ্যতায় তোকে চাকরিটা পেতে হবে। আর তৃতীয় চিহ্ন, তার ঠিক 1 মাস আমি তোকে আমার করে নেব। আর যদি ভাবিস বিয়ে পর লেখাপড়া করবি না, শুধু চাকরি করবে, সেটা হবে না। লেখাপড়া করতে হবে। আরও উচ্চ পদে চাকরি নিতে হবে। তার জন্য তোর যতটা সাহায্যের প্রয়োজন সেটা স্বামী হিসাবে রিহান শেখ তোর পাশে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে করবে। মীরা চুপ করে বসে আছে। কেন জানি এত কিছুর পরেও মন ভালো হচ্ছে না। কেন মনটা কু ডাকছে। কেন মনে হচ্ছে রিহান ভাই এর দেখা সে খুব সহজে পাবে না। আপনি আর গ্রামে আসবেন না রিহা ভাই? রিহান এ পর্যায়ে এসে চুপ করে গেল। কোন জবাব দিল না। কাজল তখন এসে মীরার সাইড দিয়ে দাঁড়িয়ে বলল, আসবে। তুমি বাড়ি যাও মীরা বেগম। শাহনাজ অপেক্ষা করছে। মীরা কাজলের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে এক পলক রিহানকে দেখে ধীরগতিতে চলে গেল। রিহান চোখ বন্ধ করে বসে থাকে। কাজল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, মীরাকে বলিসনি তুই 2 বছরে? চাই নাও জানুক। রিহান চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলে। কাজল অবিশ্বাস্য চোখে তাকালো। অবাক হয়। এসব কোন ধরনের পাগলামি করছে রিহান বুঝতে পারছে। এত বড় একটা খবর। আর মেয়েটাকে জানতেও দিবে না। পরে জানতে পারলে কতটা কষ্ট পাবে মেয়েটা, কোনো ধারণা আছে এই ছেলের? কাজল অবাক কণ্ঠে বলল, কিন্তু রিহান তুই বুঝতে পারছিস না। পরে মেয়েটা এত বড় নিউজ নিতে পারবে না। রিহান চোখ মেলে তাকালো। কাজলকে গাড়িতে বসতে ইশারা করে।
কাজল উঠে বসে। কাজল জানে এখন রিহান সিগারেট টানবে, তাই আগে আগে লাইটার এগিয়ে দেয়। রিহান সিগারেট বের করে সেটায় আগুন লাগালো। ঠোঁটের ভাঁজে চেপে ধরে 2-3 বার টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। কাজল তাকিয়ে আছে রিহান কি বলবে সেই অপেক্ষায়। রিহান সিগারেট অর্ধেক টানল। কাজল বসে থাকে চুপ করে। রিহান সিগারেট ফেলে গাড়ি স্টার্ট করে। গন্তব্য তার শেখ বাড়ি। এখান থেকে যেতে 7-8 মিনিট লাগবে। গাড়ি চলে সাই সাই করে। জিপ গাড়ি হওয়ার দরুনে বাতাস একটু বেশি লাগে। গাড়িতে জ্বলতে থাকা ছোট বাতিটা কিছুটা হলদে রঙের। সেই হলদে আলোয় দুই প্রাপ্ত বয়স্ক যুবকদের কি চমৎকার দেখাচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না। সাদা শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কাজলের মনে হলো সে যদি মেয়ে হতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে, ব্যক্তিত্বের প্রেমে পড়ত। যদিও কথাটা বড্ড হাস্যকর তবে সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না। সত্যি এটাই রিহান শেখ নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। এখন পাশে যদি কাজলের বদলে একটা সুন্দরী নারী থাকতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে এর কাছে নারী নিজেই নিজের সুন্দর রূপকে তুচ্ছ মনে করত। কাজলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান কি বুঝল কে জানে। হাসল সে, তবে মুহূর্তে নিজেকে সামলে নেয়। রয়েসয় বলে, এখন জানালে পাগলামি করত, পরে জানলে তেমন কিছু হবে না। জানি অভিমান করবে, রেগে থাকবে, কিন্তু কোনো ব্যাপার না, সব ঠিক করে নেব আমি। কথায় ছিলি তোরা? শাহনাজ মীরা দুজনেই চমকে ওঠে। কোকেয়া মাত্র শাহনাজদের বাড়ির ভেতর থেকে এসেছে। পেছনে রয়েছে শাহনাজের মা। শাহনাজের হাত খামচে ধরে মীরা। ভয় মেয়েটা অস্থির, যদি মা কিছু বুঝে ফেলে তাহলে নিশ্চয়ই এবার মারতে মারতে হসপিটাল আবার। শাহনাজ নিজেও ভয় আছে। মাথা নিচু করে কি জবাব দিবে সেটার ছক কষছিল। তবে হাতে নজর পড়তেই মুখে হাসি ফুটে উঠল। ভাগ্য ভালো কাজল 2টা চিপস আসার সময় কিনে দিয়েছে। শাহনাজ সেটা দেখিয়ে কোকেয়া বেগমকে বলে, চাচি চিপস আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। মীরাকে দিয়ে আসতাম এখন। আপনি কষ্ট করে আবার এলেন। দাদি অসুস্থ, আম্মা চিন্তা করছে, তিনি পাঠিয়েছে আমায়। মীরা চল। কোকেয়া শেষের কথাটা মীরার হাত ধরে বলে। মীরা শাহনাজের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। শাহনাজ একটা চিপস মীরার হাতে দিয়ে বাড়ি যাওয়ার ইশারা করে। শাহনাজদের বাড়ি থেকে 1 মিনিট কি 2 মিনিট পরেই মীরাদের বাড়ি। কোকেয়া গেট বন্ধ করে দিয়ে মীরাকে বলে, ভেতরে যা, আমি অজু করে আসছি। নামাজটা আজ আর পড়া হলো না। মীরা যায় না, দাঁড়িয়ে থাকে উঠোনে। কোকেয়া কলপারে যায়। মীরা মায়ের পেছনে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কোকেয়া দেখে, কিন্তু আর কিছু বলে না। মেয়ে তার বড্ড মা পাগল। আগে বাবার ছিল, বাবা যাওয়ার পরই মায়ের পেছনে পেছনে ঘুরে। রমজান শেখ কতবার যে এসেছিল তাকে নিতে। শুধু তাকে নয়, সাথে মীরাকেও। কোকেয়া তখন ভেবেছিল হয়তো স্বামী মারা গিয়েছে সেই জন্য সংসার কিভাবে চলবে সেই জন্য বলে। কিন্তু না, তিনি তো একবার কোকেয়া বেগমকে বলেও ছিল বিয়ে দিতে চায় আবার মেয়েকে, নাতনিকে নিজের কাছে রেখে দিবে। কোকেয়া তখন স্বামী হারিয়ে পাগল। বাবা যে মেয়ের জীবনের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত তাকে জানিয়েছিল সেটা কোকেয়া বুঝতে পারলেও বাবা তার নিজের মেয়ের কথা ভাবল, কিন্তু মেয়ের কি হবে সেটা তো ভাবেনি। বাবা নেই, আবার মাও বিয়ে করে নিলে তার মেয়ের কি হবে। বাবার উপর সেই থেকে রাগটা যেন প্রখর হলো আরো। ভালোবাসার মানুষের শেষ চিহ্ন আঁকড়ে ধরে বাঁচবে, অন্য কোনো ভাবনা তো তিনি মাথাতেও আনতে পারেনি কখনো। ঘরে এসে 2 মামে কমলা বেগমের রুমে গেল। মীরা পড়তে বসল। কোকেয়া শাশুড়ির সাথে কতক্ষণ কথা বলে আজান দিলে নামাজ পড়তে গেল। কিছু সময় পর কমলা বেগমও চলে গেল। মীরা তখন 2 লাফে নিজের রুমে এলো। দরজা হালকা ভিড়িয়ে নিজের রুমে থাকা ছোট ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। গলা থেকে ওড়না সরিয়ে বস্তুটা পেছনে দিক থেকে ঘুরিয়ে সামনে আনলো। একটা স্বর্ণে চেইন, তাতে আবার একটা লকেট। সেটায় কি সুন্দর খোদাই করে রিহান মীরা লেখা। প্রথমে রিহান, তারপর মীরা। ইংরেজিতে গুটি গুটি লেখা অক্ষরগুলো কি আকর্ষণীয় লাগছে মীরার বেশ পছন্দ হলো। তবে এটার দামটা যে অনেক বেশি মীরার সে ব্যাপারে একটু সন্দেহ নেই। তার কারণ কিছুদিন আগে কোকেয়া শাশুড়ির আগের জিনিসগুলো বেচে দিয়ে নতুন আর স্বর্ণ তাতে যোগ করে দিয়ে বেশ বর্ষর করে এক জোড়া দুল গড়িয়ে দিয়েছে।
তাতে সব মিলিয়ে 40,000-এর মতো লেগেছে। আর এটা তো তার চেয়েও অনেক বড় ভারী শক্তপোক্ত একটা চেইন সহ লকেট। মীরা নিশ্চিত এটা লাখ টাকার জিনিস। কিন্তু এটা দিয়ে সে কি করবে? মা যদি দেখে ফেলে? মীরা একবার ভাবল খুলে রাখবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে সেটা করলে মায়ের হাতে নিশ্চয়ই পড়বে। সুরক্ষিত স্থান থাকলেও কোকেয়া বেগম মাঝেমধ্যে মীরার ঘর গুছিয়ে দেন। আর তখন যদি এটা হাতে পড়ে মীরা কি জবাব দিবে? সুরক্ষিত স্থান যদি এই চেইনের জন্য হয়ে থাকে, সেটা শুধু নিজের শরীর। গলায় পরে পিঠের দিকে দিয়ে রাখলে কারোর নজরে আসবে না। আর গায়ে ওড়না তো সব সময় থাকে। রোকেয়ার ডাকে মীরার ভাবনার ইতি ঘটে। দ্রুত চেইন জামার ভেতর রেখে ওড়না দিয়ে শরীর ঢেকে রুম থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেতে বসে মীরার অল্প গরম লাগলে ওড়না খুলে রাখে। কিন্তু আজ আর সেটা করা গেল না। কোকেয়া মেয়ের পা থেকে মাথা অবধি সবটাই চিনে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। তবে কিছু বলল না। খাবার শেষ আজমিরা নিজের রুমেই গিয়ে শুয়ে পড়ে। কোকেয়া মেয়ের চালচলন যেন আজ ঠিক লাগলো না। যেই মেয়ে ভয় এক রুম থেকে অন্য রুমে যায় না, আর আজ সেই মেয়ে আলাদা রুমে শুয়েছে। আজ কিছু দিন ধরে মীরার ব্যবহারও বেশি সুবিধার ঠেকাচ্ছে না। ভাবল মেয়েকে আরো চোখে চোখে রাখতে হবে। আজ দুদিন হয়েছে কাজল আর রিহান দেশে নেই। ঈশিতা জানে না তারা কোন দেশে গিয়েছে। আশ্চর্য এর ব্যাপার এটা যে তাকে কেউ বলে না। ঈশিতা মা থেকে শুরু করে মামি কাউকে বাদ রাখেনি জিজ্ঞেস করতে। কিন্তু কেউ বলে না। শিশির লিভিং রুমে বসে আছে। হাতের নখে নেল পলিশ দিচ্ছে। গায়ের রং ধবধবে ফর্সা। চুলগুলো অল্প বাদামি রঙের। চোখ জোড়া টানা টানা। নাকটা সামান্য চেপটা। ঠোঁট চিকন। হাসলে গালে টোল পড়ে। তখন কি দারুণ মায়াবী লাগে। ঈশিতা তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যেমন এখন তাকিয়ে আছে। ছিমছাম গরনের শরীরটায় কালো একটা পাকিস্তানি থ্রি পিস। হয়তো ভার্সিটির জন্য রেডি হয়ে এসছে। ঈশিতা সব ভাবনা বাদ রেখে আসল কথা জিজ্ঞেস করল। শিশির আপু, কাজল ভাইয়া আর রিহান ভাইয়া কোন দেশে গেল? বলছে না কেন কেউ আমায়? শিশির মাথা তুলে একবার দেখল ঈশিতাকে। পরপরই মাথা নিচু করে নিজের কাজ করতে করতে বলে, বাচ্চা মানুষদের এত কিছু জানতে হয় না বাবু। তুই আম্মুর কাছে যা। তোর ফর্ম তুলতে যেতে হবে। তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে নে। ঈশিতা জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। রিহানের কথা অনুযায়ী ঈশিতাকে ঢাকা আতিক চৌধুরীর বাড়িতে রাখা হয়েছে। রেজাল্ট দিয়েছে বেশ কিছু দিন হলো। বর্তমানে ভর্তির আবেদন টপকে ঈশিতা এখানকার একটা ভালো স্কুলে ভর্তি হওয়ায় সুযোগ পেয়েছে। আজ যাচ্ছে ভর্তি হতে। সেই খুশিতে বেশি কথা বাড়াল না ঈশিতা। ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় অবশ্য একজন সার্ভেন্ট এর সাথে ধাক্কা খেল। বিরক্তিতে মুখ কুঁচকে চশমা ঠেলে চোখে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাড়িতে এত সার্ভেন্ট থাকলে তাদের সাথে দিনে 2-4 বার করে ধাক্কা খেয়ে পেট ভরে যাবে। খাবার খাওয়ার প্রয়োজন হবে না। সার্জেন্ট থমথম খেল। শিশির ঈশিতার কথাটা শুনতে পেয়ে শব্দ করে হেসে উঠল। রান্নাঘর থেকে কারিরা বেগম মেয়ের হাসির শব্দ শুনে ছুটে এলেন। ঈশিতা তখন বোকা বোকা চোখে তাকিয়ে আছে শিশির দিকে। কারিরা বেগম প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। শিশির হাসি থামিয়ে কোনো রকম বলল, তোমার মেয়ে চোখে দেখে না এখন যত দোষ সার্ভেন্টের। কারিরা বেগম মেয়ের কথা শুনে কিছু বুঝতে পারে না। তবে কথা বাড়ানোর সময় নেই। আতিক চৌধুরী বাড়ি আসছে আজ। অনেক দিন পর। তাই উনার জন্য রান্না সব কারিরা বেগম করছে। ঈশিতাকে টেনে ডাইনিংয়ে নিয়ে চলে গেল। শিশির তখন হাসছে। লিভিং রুম সম্পূর্ণ ফাঁকা। ইফাদ মাত্র ঘুম থেকে উঠেছে। আজ সে গ্রামে ফিরে যাবে। অনেক দিন হয় এখানে। যাওয়ার আগে একবার একটা মেয়ের সাথে দেখা করবে। অবশ্য মেয়ে বলা চলে না। এটা ইফাদের 17 নম্বর গার্লফ্রেন্ড। এটাকে পটিয়েছে আজ 12 দিন হয়। এটার সাথে একবারও দেখা হয়নি। আজ প্রথম দেখা করবে। তাই এক্কেবারে রেডি হয়ে নিচে এসে শিশিরকে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। কপালে ভাঁজ ফেলে শার্টের হাতা ফোল্ড করতে করতে জিজ্ঞেস করল, একা একা এভাবে পেতনির মতো হাসছিস কেন? তোমার আমাকে পেতনি কোন দিক দিয়ে মনে হয়? আমার মতো সুন্দরী একটা মেয়েকে তুমি এসব বলার সাহস কই পাও? জানো তুমি আমার পেছনে কত ছেলে ঘুরে শুধু বাবার জন্য সাহস পায়? আর আগে এটা বলো তুমি এভাবে সাজুগুজু করে যাচ্ছ কোথায়?
পেছনে ঘুরে সামনে তো আসার সাহস নেই। আর আমি আজ গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে যাচ্ছি। দোয়া কর ছবিতে যেমন সুন্দর দেখায় বাস্তবে যদি এমন হয় তাহলে রুম ডেট আজ ফাইনাল করেই আসবো। ইফাদের কথায় হঠাৎ মন খারাপ হয় শিশিরের। বুকের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করে। কারণ জানা নেই। ছোট করে জবাবে শুধু হা বলে সিঁড়ি বেয়ে উপর চলে গেল। ইফাদ অবাক হলো। তবে বিশেষ পাত্তা দিল না ব্যাপারটা। তার ভাবনায় এখন তার নতুন গার্লফ্রেন্ড শাহনাজ মীরা একসাথে বসে আছে। কমলা বেগম বেগুন গাছের পাতা কাটছে। হলুদ বর্ণ ধারণ করেছে তেমন সব পাতা ছাঁটাই করছে। মীরা দাদির দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে কাজ দেখছে। শাহনাজ জানে মীরা উপরে উপরে নিজেকে যতই শক্ত দেখায় ভেতর মেয়েটা ততটাই ভঙ্গুর। আজ 15 দিনের বেশি সময় হতে চলে রিহান কাজল কারোই কোনো খবর নেই। ইফাত ভাই আজ বাড়ি ফিরবে শাহনাজ খবর পেয়েছে। মীরাকে বলল। মীরা ইফাত ভাই আজ গ্রামে ফিরবে। আমার সাথে কথা হয়েছে। ওহ। মীরা শান্ত কণ্ঠে বলে। শাহনাজ অবাক হয়। আবার বলে। হয়তো কাজে বেশি ব্যস্ত রিহান ভাই। চিন্তা করিস না। দেখবি সময় করে 2-1 দিনের মধ্যে চলে আসবে। শাহনাজের কথাটা শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে মীরা ধরে আসা গলায় বলে উঠল। আসবে না। আসবে না। মিথ্যা বলেছে আমায়। সুইজারল্যান্ড চলে গেছে। 2 বছর। শিশির আপুর মামার বাসায়। সেখানে থাকবে। শিশির আপুর মামাতো বোন আছে অনেক সুন্দরী। ওই বিদেশিনী রিহান ভাইকে পছন্দ করে। আমাকে ঈশিতা বলেছে। যদি ওই মেয়েকে ভালোবেসে আমাকে ভুলে যায় রিহান ভাই। মীরা রিহান ভাই। কথা বল। মীরা অসুস্থ চোখ জোড়া অনেক কষ্ট খুলল। পিটপিট করে তাকিয়ে রইল শাহনাজের দিকে। শাহনাজের বড়ই মায়া হয়। ভেতরে ভেতরে চাপা কষ্টে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। কিছু দিন পর পরীক্ষা মেয়েটার অথচ এমন একটা সময়ে মেয়েটা অসুস্থ হয়ে গেল। হলো তো হলো যেন তেন অসুস্থ নয়। এক্কেবারে হসপিটাল ভর্তি হতে হলো। কাল রাতেই অবস্থা খুব খারাপ হয়েছিল। জ্বরে জ্ঞান হারিয়েছিল। কোকেয়া বেগম শাহনাজের কাছে ফোন করার পরই শাহনাজ নিজের মাকে নিয়ে মোড়ের কাছ থেকে গাড়ি নিয়ে গেল। তারপর সরকারিতে নিয়ে এলে জ্বর কমার ইঞ্জেকশন দিল। সকালে কোকেয়া মেয়েকে প্রাইভেট হসপিটাল অ্যাডমিট করিয়েছে। এখন স্যালাইন চলছে। কোকেয়া শাহনাজকে দিয়ে স্কুল গিয়েছে ছুটি নিয়ে চলে আসবে বলেছে। মীরা ফোন ধরছে না। এদিকে কোকেয়া বেগম যখন তখন চলে আসতে পারে। শাহনাজ এবার তাগাদা দিল মীরাকে। বিদেশি একটা নাম্বার থেকে কল এসছে। শাহনাজ তক্ষুনি বুঝেছিল প্রেমিক পুরুষ কল করেছে। নিজের প্রেয়সীর খবর যে তার কান অবধি পৌঁছে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রিহান কোনো কথা বলছে না। চুপ করে আছে। শাহনাজ মীরার কানে ধরল ফোনটা। মীরা আলগোছে চোখ বন্ধ করে নেয়। পুরুষটার ভারী নিঃশ্বাসের শব্দ মীরা ফোনের এ প্রান্তে থেকেও অনুভব করতে পারছে। কিন্তু কথা বলবে না। কেন করলো এমন? 2 বছর তো একবারও দেখা হবে না এমনটা সেদিন বলে নি, কিংবা এত দূর দেশে যে গেলে সেটাও তো একবার বলে গেল না। প্রণয় শুরু যেদিন হলো সেদিন তাদের শেষ দেখা হলো। মীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শাহনাজ একটা টিস্যু হাতে সেটা মুছে দিল। মীরার ভালো হাতটা টেনে ফোনটার উপর রেখে ইশারায় কথা বলতে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মীরা ফোন কানে ধরে রইল। কত সময় কাটল কেউ হিসাব করল না। শুধু গভীর নিঃশ্বাসের প্রখরতা একে অপরের শুনতে পেল। রিহান অনেক সময় পর শান্ত স্বরে ডাকল। জান। ইস। কি ছিল এই ডাকে? মীরার যে বুকের ভেতরে ফোরফর হয়ে বিঁধল। প্রণয়নের পর প্রেমিক পুরুষ প্রথমবারের ন্যায় তার প্রেয়সীকে কিছু বলে সম্বোধন করল। মীরার বুকের ভেতর সুখানুভূতি হল। কিন্তু মস্তিষ্ক বেইমানি করল। সাড়া দিল না এত মধুর ডাকে। রিহান ও প্রান্তে থেকে কি বুঝল তার প্রেয়সী অভিমান করেছে। দগ্ধ হয়েছে তার বক্ষ। কমল হৃদয় খানি আঘাত সে নিজে হাতেই করছে। অপরাধী সে। গোপনে রাখা প্রেম সেটা আবার নিবেদন করেই চলে এসছে। 1.5 মাস কোনো যোগাযোগ করেনি। দীর্ঘ এক নিঃশ্বাস টানে। যোগাযোগ করলে কি সে এত সময় এখানে থাকতে পারত? উহু। কখনো না। এই তো এখন একটু নিঃশ্বাস তাকে পাগল করছে। ছুটে চলে আসতে চাইছে মন। অসুস্থ প্রেয়সীকে শক্ত করে বুকে আগলে নিতে হৃদয় ব্যাকুল হচ্ছে। পাগল প্রায় রিহান নিজেকে শান্ত করতে পারছে না। শেষ মীরাকে ধমক দিয়ে উঠল। মীরা একটু ভয় পেল না সেই ধমক।
পাবে কি করে? ধমকে যে রোজকার নেয় সেই গম্ভীর রাগী ভাব ছিল না। রিহান অবাক হল না। সে পরাজিত সৈন্যর ন্যায় মাথা নিচু করে। উদম শরীরে দৃষ্টি পড়তেই বক্ষদেশে পীড়া অনুভব করে। এখানে একটা নারী থাকে। বুকের বা পাশটায়। সেই নারী তো কিশোরী। 18 তো হয়নি এখন। যুবতী হলে রিহান ঘরে তলবে তাকে। রিহান রয়েশয়ে ফের জিজ্ঞেস করল, কথা বলবি না জান? মীরা জবাব দেয় না এবারেও। চুপ করে পুরুষটার স্বর অনুভব করে। কতদিন পর শুনছে এই গম্ভীর কণ্ঠ। তৃষ্ণা এখনো মেটেনি। চোখ বন্ধ করে পড়ে রয়। রিহান এবার গম্ভীর হল। মেয়েটা কি বেশি বাড়াবাড়ি করছে না এবার? রাগ চড়ে মাথায়। গম্ভীর চাপা স্বরে প্রশ্ন করল, অসুস্থ হওয়া কি খুব জরুরি ছিল? মীরা মুখ খুলে এবার। পুরুষটা নিজের কন্ট্রোল হারাচ্ছে। মীরার চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে চোখ বন্ধ রেখেই বহু কষ্টে বলল, তার অনুপস্থিতিতে আমার বুক তৃষ্ণায় ফেটে চৌচির। তার নৈশব্দে বিদায় অসুস্থ আমার মন। তাপমাত্রা বাড়ল শরীরের। অথচ সবাই বলল আমার জ্বর হয়েছে। সত্যি কি আমার জ্বর হয়েছে? আমি এলে সুস্থ হবি? রিহান জিজ্ঞেস করল। মীরা হাসল। তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে পুরুষটা। সে এলে নিশ্চিত মীরা সুস্থ হবে। কিন্তু যেই ধোঁকাটা দিয়েছে। মীরার মন অভিমানে টইটম্বুর। জবাব দিল না কোনো রকম। রিহান হতাশার স্বরে আবার বলে, এমনটা কথা ছিল না জান। পড়ালেখা করবি মন দিয়ে বলেছিলি আমায়। আমার কিছু ভালো লাগে না রিহান ভাই। আপনি কেন আমায় আগে বলেননি আপনি সুইজারল্যান্ড চলে যাবেন? মীরা হু হু করে কান্না করে দেয়। তার কেন পুরুষটাকে এত কাছে পেতে ইচ্ছে করে। সব সময় চোখের সামনে বসিয়ে রাখতে মনে কয়। রিহান চোখ মুখ শক্ত করে বসে রইল। যেই কাজে গিয়েছিল মোটামুটি ভালো এগিয়েছে। যদি সম্ভব হয় দ্রুত ফিরে আসবে। রিহান জানে মীরা যথেষ্ট ভালো স্টুডেন্ট। শুধু আবেগ, ভালোবাসা যাই হোক, মেয়েটা চাপটা সহ্য করতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন মন খুলে কথা বলার জন্য একটা ফ্রেন্ড, যাকে সব বলা যাবে। শাহনাজের কাছে মীরা সব বলে। কিন্তু কাছের কাউকে বলতে পারলে মেয়েটা সারাক্ষণ ভয় আতঙ্কে থাকবে না। রিহান কি ভেবে প্রশ্ন করল, এক্সাম প্রিপারেশন ভালো? সব কমপ্লিট। মীরা উত্তর দেয়। সুইজারল্যান্ড এখন একদম সকাল। কাজল এখনো ঘুমিয়ে আছে। গায়ে পুরুষটা কমফোর্টার জোড়ায়। অতঃপর মীরাকে বলল, মেডিসিন আর শরীরের যত্ন নিবে। আমার মীরাকে আমি সুস্থ চাই। সেটা তুই কিভাবে আমারটা আমায় ফিরতো দিবি আমার জানার প্রয়োজন নেই। রিহান কল কাটে। মীরা চোখ বন্ধ করে আছে। ফোন কাটার পরেও মীরা ফোন কানে ধরে আছে। এই কথা বলায় যেন তৃষ্ণা মেটবার বদলে বাড়ল। চোখ বন্ধ করে পুরুষটাকে অনুভব করার চেষ্টা করে হঠাৎ কিছু মনে পড়তে চমকে উঠল। তড়িঘড়ি করে গলায় হাত দিল। এ কি? কথায় সেই চেইন নেই। মীরা অস্থির হয়। শোয়া থেকে কোনো রকম এক হাতের সাহায্যে উঠে বসে আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ কোকেয়া বেগম দরজায় দিয়ে কেবিনের ভেতর প্রবেশ করতে করতে শান্ত, স্বাভাবিক কণ্ঠে জানায়, ওটা আমার কাছে। কাল রাতেই খুলে রেখেছি। মীরা থমথম খেয়ে চুপ করে বসে রইল। টু শব্দ করে না। ভেতরে ভেতরে ভয় মরিয়া। মা এত শান্ত কিভাবে? একবারও জিজ্ঞেস করল না এত দামি একটা জিনিস মেয়ে পেল কোথায়? মীরা চোখ তুলে দেখল শাহনাজ পেছনে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। কোকেয়া বেগম বেড থেকে ফোনটা তুলে শাহনাজের হাতে দিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন? বস। শাহনাজ ভীতু চোখে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। কোকেয়া মেয়ের হাতের স্যালাইন খুলে শেষ হয়েছে। সেটা পাশের ঝুড়িতে রেখে সব গুছিয়ে একটা ব্যাগে নিল। ঔষধপত্র সব শাহনাজের কাছে দিয়ে মেয়েকে ধরে বাহিরে নিয়ে এলো। বিল পে করে সিএনজি করে বাড়ি ফিরল। মীরা পুরোটা সময় আতঙ্কে রইল। বাড়ি এসেও কোকেয়া খুব স্বাভাবিকভাবে মেয়ের গা মুছিয়ে দিল। কাপড় পাল্টে দিয়ে মেয়ের জামা কাপড় ধুয়ে দিল। অতঃপর মেয়ের জন্য আলু ভাজি করতে গেল। মীরার জ্বর হলেই ঝালঝাল আলু ভাজি দিয়ে ভাত খেতে চায়। মীরার কমল বেগমের কাছে কত সময় বসে রইল। শরীর দুর্বল তাই কমলা বেগম নাতনিকে ধরে রুমে দিয়ে নিজে বাহিরে এলো। বাড়িতে করা সব রকম সবজি দিয়ে তাদের মাসের পর মাস চলে। তরকারি খুব একটা কেনার প্রয়োজন হয় না। কোকেয়া বেগমকে বলে বলে মৌসুমে মৌসুমের সবজি গাছ কিনিয়ে এনে লাগায় কমলা বেগম।
আর তা দিয়ে তাদের সংসারের কাঁচা বাজার চলে। রিহান কি বলল? দেশে কবে আসবে? মীরা শুয়েছিল। মায়ের প্রশ্নে এক ঝটকায় শোয়া থেকে বসে গেল। কোকেয়া ভাতের প্লেট হাতে বিছানায় এসে বসল। মীরা কিছু সময়ের জন্য ভাবল সে ভুল শুনেছে। কিন্তু না, কোকেয়া মীরাকে ভুল প্রমাণ করে আবার একই প্রশ্ন করল। কবে আসবে? বলছিস না কেন? আম্মা। মীরার চোখে স্পষ্ট ভয়। হয়তো বয়স কম সেই জন্য। কোকেয়া বেগম মেয়ের মুখে ভাত দেয়। মীরা বসে থাকে স্তব্ধ হয়ে। কোকেয়া বলে, তোর বাবার আর আমার যখন সম্পর্ক, তখন এবছরের বেশি হবে। তোর নানা জান জেনে গেল। আমায় জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম। লজ্জায় অস্বস্তিতে বড় ভাবির কাছে কথাখানি স্বীকার করেছিলাম। কোকেয়া মেয়ের সরল চাহনি চোখের তারায় তাকিয়ে থাকে। সরল এই চোখ জোড়ায় দুঃখ কষ্ট কোকেয়া কোনো দিন দেখতে চায়নি। মীরার বাবা যখন বেঁচে ছিলেন মীরাকে কোনো রাজকন্যার চেয়ে কম কিছু ভাবেনি। মেয়ে কাঁদলে পাগল হতো। মায়ের চেয়ে বেশি বাবা হয়ে তিনি মেয়ের যত্ন করেছেন। রোকেয়ার চোখের কোণে জল জমা হয়। কত সুন্দর না ছিল তখন। হঠাৎ সব একটা মানুষের বিদায়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে কোকেয়া মেয়ের চোখে চোখ রেখে বলে উঠল, কাউকে ভালোবাসলে ভয় পাওয়া উচিত। সেটা শুধু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। এটা ব্যতীত অন্য কোনো কিছুতে ভয় পেলে নিজের ভালোবাসা হারাতে হবে নিশ্চিত। চলবে। গল্প পিঞ্জিরা। সূচনা পর্ব। লেখনীতে জান্নাত সুলতানা।